আপনারা এটা অন্যভাবে নেবেন না যে এখানে এসে 1.5-2 ঘন্টা বক্তব্য শোনায় ধরাই দিবে মাত্র 200-300 টাকার হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট, একটা ক্রেস্ট, একটা ফুল, আর যাওয়ার সময় কিছু স্ন্যাক্স দিয়ে বিদায় করে দিল, আর কথা শোনাইলো এত এত, মনে হচ্ছে সব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছে এখানে। এটা বললে তো এখানে আসতামই না। এরকম অনেকের মধ্যে একটা ঈদ তৈরি হতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আমি তো এই সংগঠন এসএসসি পরীক্ষার আগে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। যখন এরকম A+ পেয়ে একটা প্রোগ্রামের কংগ্রাচুলেশন প্রোগ্রামে এসেছিলাম, সেখানে আমাকে অনেক বিষয়গুলো শেখানো হলো, যে জিনিসগুলো হয়তো আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, রিলেটিভের কাছ থেকে আমি কখনো শুনি নাই। তা আমার ভিতরেও একটা পরিবর্তন বা একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আর এর আগেও আমি শিবির সম্বন্ধে জানতাম, তারা আসলে রক কাটে, তারা আসলে উলট পালট বিষয়, তারা হচ্ছে অস্ত্র টস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এই ভয়ভীতি ছিল। কিন্তু প্রোগ্রামে ডাকলে, এই জাতীয় প্রোগ্রামে একটু আসতে ইচ্ছা করে, নিজে একটা সফলতা অর্জন করেছি, সফলতা অর্জন করার পরে কেউ যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তো সেই জিনিসটা আসলে সবারই ভালো লাগে। ওই ভালো লাগা থেকে এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করা। এমন না যে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন জামাত করে, সেই কারণে আমি এই প্রোগ্রামে এসে এরপরে এখান থেকে ছাত্র শিবিরের যাত্রা শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপর থেকে ছাত্র শিবিরের সাথে মিশে তাদের কার্যক্রম, তাদের নামে অপপ্রচার যেগুলো করা হয়, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের অধিকাংশ ছাত্রের যাত্রাটা এইভাবেই তৈরি হয়, যে যখন আসে তখন শুধু খোঁজে কোথায় রক কাটে আর কোথায় অস্ত্র নিয়ে ঘোরে, কিন্তু কোথাও আসলে কিছু পায় না। কিন্তু যখন দেখে আসার পরে ধরায় দেয় একটা রিপোর্ট, একটা বই, এরপরে বলে পড়তে, বলে রেজাল্ট ভালো করতে হবে, না হলে এখানে টেকা যাবে না, এত শত কথা বলার পরে ছাত্রদের ভিতরে একটা পরিবর্তন হয়। অবশ্য যারা একটু দুর্বল চিত্তের, তারা এখানে খুব বেশি টিকতে পারে না, চলে যায়। চরিত্র যাদের একটু দুর্বলতা আছে, তারাও এখানে খুব বেশি টিকতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের নিয়ে এই আয়োজনটা করে আমরা জাস্ট একটা মেসেজ আপনাদেরকে কনভে করতে চাই। জীবনের সামনে চলার পথটা অনেক কঠিন হবে আপনাদের জন্য। এজন্য আজকে যে কথাগুলো এখানে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়তো ক্যারিয়ার সেশন নিয়েছে, আরও যারা এখানে আলোচনা করেছে, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই সোসাইটি আপনাদেরকে যেভাবে দেখতে চায়, আপনারা নিজেকে সেভাবে গড়ে তোলেন। আর এখান থেকে যাওয়ার পরে যদি এই কথাগুলো শোনার পরেও আপনার ভিতরে কিঞ্চিত পরিবর্তনের রেখা লক্ষ্য করা না যায়, তাহলে এর দায় দায়িত্ব তো সম্পূর্ণ আপনার উপরে। আর আজকে আমাকে যেহেতু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী হিসেবে, তো সেই হিসাবে আমার কিছু রেসপন্সিবিলিটিও আছে যে কিভাবে ভালো করা যায় বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। তো আমি আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলবো যে আসলে আমার জার্নিটা কেমন ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি অনেকেই প্রশ্ন করে আমার কাছে যে ভাইয়া আমরা কত ঘন্টা পড়াশোনা করব। এটা একটা কমন প্রশ্ন থাকে, হয়তো তোমাদের মনে এখন ওইটা আসে না, যেহেতু অ্যাডমিশনের সিজন, তোমরা ভাবতেছো যে আরও 2 বছর পরে হবে তখন পড়াশোনা করব। আসলে বিষয়টা এমন না। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমরা এই জাতীয় প্রোগ্রাম করে কাউকে ছাত্র শিবিরে যোগদান করতে হবে, সমর্থক ফর্ম পূরণ করতে হবে, এই জাতীয় ইনভাইটেশন কোনো দিন করি না। এবং এইখান থেকে সবাইকে ছাত্র শিবিরের যোগদানও আমরা করাই না। আমরা শুধু ছাত্রদেরকে এ কারণেই এখানে ডেকেছি, আপনারা যেন আপনাদের মেধার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জন্য এই সোসাইটি যে আয়োজনগুলো করার কথা ছিল, আমাদের সোসাইটি সেই আয়োজন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে এই কারণে আমরা বলি, ইটস নট অনলি সো কল্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট অলসো ইটস আ কমপ্লিট সেপারেট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন আপনাকে ইথিক্যাল ভ্যালুস শিখায়, মোরালিটি শিখায়, ইন্টিগ্রিটি শিখায় এবং সিনসিয়ারিটি শিখায়। ইসলামী ছাত্র শিবিরের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যতটুকু আপনি দেখবেন, তার চাইতে কয়েকশো গুণ বেশি আপনি দেখবেন আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস অনেক বেশি আমরা করে থাকি। আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির মেধাবী শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী পাদপীঠের নাম। ইসলামী ছাত্র শিবির সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার এক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যেটা আমরা আমাদের কাছে প্রমাণিত ইসলামী ছাত্র শিবিরের এই যে স্লোগানটুকু আছে, এই স্লোগানের মাধ্যমে। সুতরাং সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। যখন তোমার কাছ থেকে সময় চলে যায় আর তুমি যখন সময়কে কাজে না লাগাও, একটা সময়ে যখন তুমি এসে তোমার বার্ধক্যে উপনীত হও আর বুঝতে পারো এখন আমার হাতে আর সময় নাই, আমার কিছু করার নাই, তখন মানুষ খুব আফসোস করে এবং সুপ্ত আর্তনাদ তার মধ্যে জেগে ওঠে। তখন একজন শের লিখেছেন, বলেছেন যে তখন বার্ধক্যে উপনীত হয়ে মানুষেরা বলতে থাকে, লাইতা শাবাবা ইয়াউদ ইয়াউমান আখবারহু মা ফাআলাল মাশিব,
হায় যৌবন যদি আবার ফেরত আসতো, সেদিন আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণটা করেছে। সুতরাং বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনের মূল্যটা বুঝতে শিখো। বার্ধক্যে যখন উপনীত হওয়া, ঠিক মতো হাঁটতে পারবা না, পাগুলো সাপোর্ট করবে না, ব্রেন সাপোর্ট করবে না, হাতগুলো সাপোর্ট করবে না, কিন্তু যৌবনের এই সময়গুলোতে তুমি সব কিছুকে, বুকের তাজা রক্ত আছে, হাতে অনেক শক্তি আছে, খাদ্য খেলে শক্তির সঞ্চার হচ্ছে, অনেক কিছুকে তুমি বলতে পারো আমি অস্বীকার করি, আমি মানি না, তুমি আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবা না। কিন্তু এই তারুণ্যের জয়গান, এই তারুণ্যের শক্তিটা আমি যদি সুপথে ব্যয় করি, তাহলেই আমি আমার জীবনকে গড়ে তুলতে পারবো। এই সময়টাকে এই প্রপার ইউটিলাইজেশন করার জন্য তোমাদেরকে আহ্বান জানাই। প্রসঙ্গক্রমে আপনাদের সামনে আমাদের ব্যাচের একজন শহীদের কথা উল্লেখ করতে চাই। শহীদ আবরার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর বুয়েটে শহীদ হন। শহীদ আবরার ফাহাদকে যারা শহীদ করেছিল, তারা তার নটরডেম কলেজের তার বন্ধুরা, যাদের সাথে আবরার ফাহাদ ইতিপূর্বে ট্যুরে গেছে, যাদের সাথে আবরার ফাহাদ হয়তো বার্থডে পার্টি করছে, কিংবা যাদের সাথে আবরার ফাহাদ একসাথে কলেজ লাইফটা কাটাইছে, তার সেই বন্ধুদের মধ্যে কেউ কেউ আবরার ফাহাদকে বুয়েটে সেদিন আবরার ফাহাদের হত্যার সাথে তারা জড়িত ছিল। আমরা একটা ছোট্ট এই ঘটনাটা থেকে, মানে এই বিরাট এই ঘটনা থেকে একটা ছোট্ট জিনিস আমরা একটু বুঝতে চাই, যে এই আবরার ফাহাদের যে বন্ধুরা আবরার ফাহাদকে মারল, তারা কি নটরডেম কলেজে পড়ার সময় তারা কি আবরার ফাহাদের এই যে তারা হত্যাকারী হয়ে উঠলো, তারা কি ইন্টারমিডিয়েটের লাইফে এরকম একটা হন্তারক হিসাবে তারা ইউনিভার্সিটি লাইফে আসছে, নাকি অন্য কোনো কারণে তারা ইউনিভার্সিটি লাইফে আসার পর তারা এরকম একটা মানুষ থেকে অমানুষ হয়ে উঠল? আমার দেশের খাগড়াছড়ি, রাঙামাটিতে এত ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে, সেগুলো কি ইউটিলাইজ করা যেত না? কিন্তু আমার দেশের করাপ্টেড পলিটিক্যাল পার্টিগুলো তারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের কথা চিন্তা না করে নিজের আখের গুছানোর জন্য ব্যস্ত থাকে। অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তাদের ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে, নিজের ঠ্যাং একটা বাংলাদেশে থাকে আর একটা থাকে বিদেশে, ডুয়েল নাগরিকত্ব নিয়ে বসে থাকে তারা। আপনারা অবাক হয়ে যাবেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা $240 বিলিয়ন বাংলাদেশ থেকে শুধু পাচার করছে, করাপশনের হিসাব বাদ। 12টা ব্যাংক একটা কোম্পানির হাতে দিয়ে দিছে, পুরো দেউলিয়া করে ফেলছে ব্যাংকগুলো। ব্যাড ডেপ্ট নিয়ে আর কোনো ডেপ্ট ফেরত দিচ্ছে না, তারা বিদেশে চলে গেছে। এখন ব্যাংক কি হবে না হবে, জনগণের টাকা সরকার দেবে কিভাবে, এগুলো নিয়ে সরকার অডিট। এখন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সরকার তার বাজেট থেকে ব্যাংকে টাকা দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এটা কত রকম আমাদের সাথে প্রতারণা করে এই রাজনীতিরা? জুলাই এবং আগস্টের আন্দোলনে গত বছরে যারা আপনাদের উপর গুলি চালিয়েছে, তারা সবাই মেধাবী ছিল না? তারা সবাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় দায়িত্ব পালন করেছে, কিন্তু তাদের ভেতরে কি ছিল না? নৈতিকতা ছিল না, মনুষ্যত্ব বোধ ছিল না। এবং যেই এ প্লাস পাওয়া, যেই একাডেমিক সফলতা আমাকে এই মনুষ্যত্ব বোধের জন্ম দিতে পারে না, সেই এ প্লাস পাওয়ার ভেতরে আসলে গৌরবের কিছু নাই। এই বিষয়টা আমাদের মেনে নিয়ে আমাদের পরবর্তী জীবনের যে যাত্রা সেটা শুরু করতে হবে, অর্থাৎ আমার যে পরবর্তী ফেজ আছে এটা শুরু করতে হবে। আমরা যদি এটা শুরু করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে পরবর্তী সময়ে যে ধরনের চ্যালেঞ্জই আমাদের সামনে আসুক, আমরা নৈতিকভাবে সেটাকে মোকাবেলা করতে পারবো। এই পর্যায়ে আমরা মঞ্চে আহ্বান করছি 20-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে প্রথম স্থান অধিকারী আমাদের বিশেষ অতিথি সাখাওয়াত জাকারিয়া। আমরা মঞ্চে আহ্বান করছি সম্মানিত বিশেষ অতিথি সাখাওয়াত জাকারিয়াকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট অভিভাবকবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসলে আমাদের আজকে যাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা এভাবে আর সংবর্ধনা কখনো এ প্লাস পাওয়ার জন্য পাবে না। আমরা ক্লাস 5, ক্লাস 8 বা দাখিল পর্যন্ত, এসএসসি পর্যন্ত এ প্লাস পাওয়ার কারণে সংবর্ধনা পাই। পরবর্তী জীবনটা শুরু হবে আমাদের আলিমে, যখন আমরা এ প্লাস পাবো তখন হয়তো শিবিরভাবে সংবর্ধনা আয়োজন করবে না। তখন সংবর্ধনা আয়োজন করবে কিভাবে, কেউ বলতে পারেন? বলেন তো কেউ। হ্যাঁ, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল চান্স পাবে তাদেরকে নিয়ে সংবর্ধনা আয়োজন করবে। তো আমাদের আজকে সংবর্ধনা অনুষ্ঠানের পরে যারা ক্রেস্ট পেতে চাই,
সংবর্ধনা পেতে চাই, তাদের লক্ষ্য কি শুধু A+ পাওয়া? তাদের লক্ষ্য হবে, আমরা যেহেতু এখানে সবাই ঢাকার শিক্ষার্থী, আমরা অনেকটা প্রিভিলেজড। আমরা ঢাকায় আসি, আমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি অলরেডি, বা অনেকে যাব, অনেকে ঢাকা মেডিকেলে যাব, অনেকে বুয়েটে যাব। কিন্তু যে গ্রাম পড়াশোনা করতেছে সে হয়তো জীবনে ফার্স্ট টাইম ঢাকা আসবে যখন সে চান্স পাবে। তো আপনারা কি প্রিভিলেজড মনে করেন নিজেদেরকে? মনে করেন না? কিন্তু মনে করা উচিত। এবং আপনারা যদি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স না পান, তাহলে আপনারা দেশের সাথে বেইমানি করছেন, পরিবারের সাথে করছেন, ছাত্র শিবিরের সাথেও করছেন। কারণ ছাত্র শিবির আপনাদেরকে সংবর্ধনা দিয়েছিল। তো আসলে আমাদের আজকে থেকে লক্ষ্য ওইটাই হওয়া উচিত যে আমরা যাতে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, আর আলটিমেট লক্ষ্য হওয়া উচিত আমরা যাতে একটা ভালো মানুষ হতে পারি। তো আমাদের ছাত্র জীবনে ছাত্রদের প্রতি মানুষের এক্সপেকটেশন, ভালোবাসা কিন্তু আগের থেকে আরও বেড়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, রাষ্ট্রের জন্য দেশে নেমে এসেছে, তো আপনাদের প্রতিও মানুষের এক্সপেকটেশন বেড়েছে। তো আমরা শুধু ভালো মানুষই হব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, মেডিকেলে চান্স পাবো না, কিন্তু চান্স পেয়ে দেশের জন্য কিছু করতে পারি কিনা, এটা আমাদের লক্ষ্য উচিত। আর আজকে আমাকে যেহেতু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী হিসেবে, তো সেই হিসেবে আমার কিছু রেসপন্সিবিলিটিও আছে যে কিভাবে ভালো করা যায় বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। তো আমি আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলবো যে আসলে আমার জার্নিটা কেমন ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি অনেকেই প্রশ্ন করে আমার কাছে যে ভাইয়া আমরা কত ঘন্টা পড়াশোনা করব। এটা একটা কমন প্রশ্ন থাকে, হয়তো তোমাদের মনে এখন ওইটা আসে না, যেহেতু অ্যাডমিশনের সিজন, তোমরা ভাবতেছো যে আরও 2 বছর পরে হবে তখন পড়াশোনা করব। আসলে বিষয়টা এমন না। অ্যাডমিশনের পরে বা আলিম বা এইচএসসির পরে তোমরা সময় পাবে সর্বোচ্চ 4 থেকে 5 মাস। তো 4 থেকে 5 মাস সময়ে হয়তো চান্স পাওয়া যাবে, কিন্তু ভালো সাবজেক্ট পাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে যে আমি 5 মাস পড়াশোনা করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবো, কিন্তু একটা ভালো সাবজেক্ট আমার হবে না। আমি কোনো সাবজেক্টকে ছোটো করছি না, কিন্তু পরিচয় দেওয়ার ক্ষেত্রে অনেকে, আপনারা যদি আপনাদের সিনিয়রদেরকে খেয়াল করেন, অনেকে ডিপার্টমেন্ট লেখে না, লেখে স্টাডিজ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। আবার যে ল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে সে কিন্তু অবশ্যই অ্যাড করে যে স্টাডিজ অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ঢাকা। তো এটা খাটো করা না, জাস্ট আমি যেহেতু পড়তেই আছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, পড়াশোনা করব, আমার জীবনের 4টা বছর সেখানে কাটাবো, বা ঢাকা মেডিকেলে পড়াশোনা করব বা মেডিকেলে পড়াশোনা করব। এখন আমার মেডিকেল যদি হয় সেই হাজী দানেশ বা দিনাজপুর মেডিকেল কলেজ, তো এটা আমার জন্য টাফ হয়ে যাবে। আমি যেহেতু ঢাকায় বেড়ে উঠেছি, তো হাজী দানেশ বা দিনাজপুর মেডিকেল কলেজে ওখানের স্থানীয় শিক্ষার্থীরা পড়ুক, কিন্তু আমার তো টার্গেট হওয়া উচিত কি ঢাকা মেডিকেল। যেহেতু আমি ঢাকায় আসছি, ঢাকায় বড় হয়েছি, তো সেক্ষেত্রে আমাদের টার্গেট ওইটাই হওয়া উচিত যাতে আমি সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়তে পারি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে যাতে সর্বোচ্চ সাবজেক্টটা আমার হতে পারে। তো এই জার্নির ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে আমাদের আসলে কত ঘন্টা পড়াশোনা করা উচিত, এটার কোনো আসলে টাইম লিমিট নাই। আমার মনে হয় যে আমাদের পুরো সময় পড়াশোনা করা উচিত, একদম ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করা উচিত। তো এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়, তাহলে আমরা কি খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করব না? হ্যাঁ, আমরাও করব। আপনারা হয়তো কোরআনের ওই আয়াতটার কথা জানেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ পারেন কেউ? বলেন তো। আচ্ছা, আমি মানুষকে এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো তাহলে আমরা যে এই যে আজকে শিবির সংবর্ধনা দিতেছে, আমি কথা বলতেছি, ভাত খাইতেছি, খেলাধুলা করতেছি, এটা কি? তাহলে আমরা কি সব কিছু বাদ দিয়ে শুধু মসজিদে পড়ে থাকবো? বিষয়টা কেমন? বিষয়টা তো এমন না। আমি যে কাজটাই করি ওই কাজটাই যাতে ইবাদত হয়। আমি আজকে এখানে কথা বলতেছি, আমার যদি এইরকম এক্সপেকটেশন থাকে বা আমার ইন্টেনশন এটা থাকে যে এখানে আমার জুনিয়র ছোটো ভাইরা আছে, আমার কথা দ্বারা তারা যদি উপকৃত হয়, এই ইন্টেনশন নিয়ে আমি কথা বলতেছি, তারা বড় হয় একসময় দেশের জন্য কাজ করবে, এই ইন্টেনশন নিয়ে কথা বলতেছি, তাহলে এটাও কি ইবাদত? আমি ভালো কাজ করতেছি।
আমি খেলাধুলা করতেছি, আমার ইন্টেনশন যদি এটা থাকে যে আমি খেলাধুলা করলে আমার স্বাস্থ্য ঠিক থাকবে, আমি ঠিকঠাক মতো ইবাদত করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো, তাহলে আমার খেলাধুলাটাও কি ইবাদত। খাওয়ার সময় যদি আমি সেম কাজ করি, এই কারণে ইসলামের প্রতিটা জিনিসের শুরুতে দোয়া আছে। খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, দোয়া পড়তে হয়, ওয়াশরুমে যাওয়ারও দোয়া আছে। এটা কেন? কারণ আমাদের সব কাজগুলোই যাতে কি হয়, ইবাদত হিসেবে গণ্য হয়। তো এখানে এই উদাহরণটা দেওয়ার একটাই কাজ যে আমরা যাই করব সব যাতে পড়াশোনার সাথে রিলেটেড থাকে। তাহলে আমরা কি করতে পারি যে আমরা খেলাধুলা করতেছি, তো খেলাধুলার একটা যাতে লিমিট থাকে, যে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আমার মাইন্ড ঠিক থাকার জন্য যতটুকু খেলাধুলা করা উচিত ঠিক ততটুকুই দেখি। তো খেলাধুলা নিয়ে অনেকেই হচ্ছে, আপনারা যারা ছেলেরা আছে তারা হয়তো কোনো বিভিন্ন লিগের খেলাগুলো দেখবেন, ফুটবল, ক্রিকেট। তো এটাকে আমি যখন হচ্ছে এই বিশেষ করে ফুটবল ক্লাবের খেলাগুলো দেখতাম, তখন ওদের ধারাভাষ্যটা খেয়াল করতাম। ইংরেজিতে যে ধারাভাষ্য দেয়, তো ওইটা মানে কানেক্ট করার ট্রাই করতাম যে আসলে আমি আসলে বুঝতেছি কিনা যে ওরা কী বলতেছে। তো আবার ওদের সাথে সাথে মাঝে মাঝে মুখে বলতাম যাতে হচ্ছে আমার ইংলিশ ফ্লুয়েন্সিটাও হয়ে যায়। তো আমি খেলাও দেখতেছি, আমার ইন্টেনশন কিন্তু হচ্ছে ওই ইংরেজির প্রতিও আছে, কিছুটা আছে, যে আমার সময়টা যাতে কিছুটা হইলেও ইফেক্টিভ হয়। তো আমি এখানের যে আমার লসটা হচ্ছে খেলা দেখার পিছনে, ওইটা কিছুটা হইলেও মিনিমাইজ করে নিজের সান্ত্বনা দেওয়া যে না, আমি খেলা দেখতেছি, তো এখানের হচ্ছে আমি ধারাভাষ্যটা শুনতেছি, ইংরেজি ফ্লুয়েন্সিটা ঠিক করতেছি। তো এটাও অন কাইন্ড অফ কোনো না কোনোভাবে পড়াশোনার সাথে রিলেট করে ফেলা। তারপরে আমি হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি, বিশেষ করে আমরা অনেকেই শিক্ষা সফরে যাই বা আশেপাশে দর্শনীয় স্থানগুলোতে যাই। তো যাওয়ার আগে হচ্ছে আমি হয় ওখানে গিয়ে উইকিপিডিয়ায় সার্চ দিতাম যে আসলে এই জিনিসটা কোথায়, এটা কারা প্রতিষ্ঠা করছিল, বা এখানে দর্শনীয় স্থান কি আছে। তো আমি মনে করেন হচ্ছে শালবন বিহার গেলাম, তো শালবন বিহার গিয়ে ওখানে হচ্ছে আমি সার্চ দিলাম যে শালবন বিহার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা শালবন বিহারের দর্শনীয় স্থানগুলো কি আছে। তো উইকিপিডিয়ায় সার্চ দিয়ে আমি হচ্ছে এগুলো খুঁজতাম। বিশেষ করে আমার মনে আছে যে আমরা যখন লালবাগ কেল্লায় গেছিলাম, তো ওখানে পরি বিবির মাজার আছে। তো এটা যারা জেনারেল জিকে পড়বেন, সাধারণ জ্ঞান পড়বেন, তারা হচ্ছে পরবর্তীতে কানেক্ট করতে পারবেন যে লালবাগ কেল্লা আসলে কত সালে প্রতিষ্ঠা হয়। তো এটা কিন্তু লালবাগ কেল্লার ভিতরেই লেখা আছে। আবার পরি বিবির মাজার কোথায়, এটা পড়বেন যে লালবাগ কেল্লা। তো আপনি যখন লালবাগ কেল্লা যাবেন, এটা ঢাকায়, তো আপনি এটা খুঁজে বের করেন যে পরি বিবির মাজার কোথায় আছে, একদম সামনে, লালবাগ কেল্লার সামনে। তো হয়তো আপনিও যাবেন, আরেকটা ছেলেও যাবে, আপনি হয়তো এটা জানবেন, ওখানে গিয়ে সার্চ দিবেন যে লালবাগ কেল্লার দর্শনীয় স্থান কি, তখন হচ্ছে নিজে খুঁজে দেখবেন, আপনি জীবনেও হচ্ছে এই জেনারেল জিকে আর ভুলবেন না যে হচ্ছে পরি বিবির মাজার কোথায় আছে। আবার আপনি ওখানে হচ্ছে ওইটার সাথে একটা ছবি তুললেন, ছবি তুলে হচ্ছে আপনি ফেসবুকে একটা পোস্ট দিতেছেন। আমরা সাধারণত সবাই এখন ফেসবুক ইউজ করি। তো পোস্ট দেওয়ার সময় আপনি কোনো না কোনোভাবে হচ্ছে কানেক্ট দিলেন যে পরি বিবির সাথে, পরি বিবির মাজারের সাথে, বা এটা ফানি কোনো একটা পোস্ট দিলেন যেটা হচ্ছে আপনার পরবর্তীতে আপনার যতবার লাইক কমেন্ট করবে ওই পোস্টটা সামনে আসবে বা পরবর্তীতে সামনে আসবে, আপনি হচ্ছে জিকেটা ভুলবেন না। মানে এটা যে খুব বেশি জিকের উপকার হইতেছে বিষয়টা এমন না, যে আমি সময়টা কাজে লাগাতে পারতেছি কিনা বা আমার ঘুরতে যাইতেছি সেখানেও পড়াশোনারে কানেক্ট করতেছি। তো আমার পুরো দিন পড়াশোনা হচ্ছে, আমি ঘুরতে গেলেও পড়াশোনা, খেলা দেখলেও পড়াশোনা। তো সেম জিনিসটা হচ্ছে অনেকে বিভিন্ন টিভি সিরিয়াল দেখেন, হতে পারে টার্কিশ বা অন্য কোনো ডকুমেন্টারি দেখতে পারেন বা ন্যাশনাল জিওগ্রাফি দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখার ট্রাই করবেন। তো আমি আমার অ্যাডমিশন টাইমে বা এখনও কখনো বাংলা সাবটাইটেল দিয়ে কিছু দেখছি বলে মনে পড়ে না, কারণ এটা আমার কাছে আত্মসম্মানে বাধ্য যে হচ্ছে আমি হচ্ছে ইংরেজি পারি বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বা আমি ঢাকায় পড়াশোনা করতেছি। আমার মাদ্রাসা ছিল দারুন্নাদের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তো মাদ্রাসা জগতে বলা চলে হচ্ছে সেরা মাদ্রাসা। তো সবসময় এই জিনিসটা কাজ করতো যে আমি ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি, আমি কেন বাংলা দিয়ে দেখবো। এটা তো হচ্ছে যে পড়াশোনা পারে না বা যারা হচ্ছে ইংরেজি পারে না বা যাদের প্রয়োজনও না ইংরেজি শেখার, তারা এটা দেখবে। তো আমার মনে আছে যে আমি কোনো একটা জিনিস দেখতেছি, তো ওটা স্কিপ করে তারপরে আবার ডিকশনারিতে দেখতেছি আসলে যে এই মিনিংটার অর্থ কী। তো এটা হয়তো আমার কিছুটা বোরিং, কিন্তু এডমিশন জার্নিতে অনেক কাজে দিয়েছিল। তো আপনারা হচ্ছে এই টেকনিকটা ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا وإمامنا ومعلمنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين وبعد।
মেধাবী শিক্ষার্থীদের অত্যন্ত ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান, সৎ, যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক তৈরির স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অত্যন্ত ব্যতিক্রমী আয়োজন কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত গর্বিত পিতামাতা এবং আজকের অনুষ্ঠানের মূল প্রধান আকর্ষণ যারা পিতামাতার মুখকে উজ্জ্বল করেছে, যারা প্রতিষ্ঠানের মুখকে উজ্জ্বল করেছে, প্রিয় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী বন্ধুরা, ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম তাহিয়াতুল জান্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই চমৎকার আয়োজনে, ব্যতিক্রমী আয়োজনে সম্বর্ধিত হওয়ার সুযোগ, এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যে মহান মনিব আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে অত্যন্ত সুন্দর একটি ফলাফল অর্জন করে আমাদের পিতামাতার মুখকে উজ্জ্বল করেছেন, প্রতিষ্ঠানের মুখকে উজ্জ্বল করেছেন, বন্ধু বান্ধবের মুখকে উজ্জ্বল করেছেন, সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান। পরীক্ষার মাধ্যমে মানুষ সম্মানিত হয়, পরীক্ষার মধ্য দিয়ে মানুষ অপমানিত হয়। রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। এই সম্মানিত করার ধারা আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখুন, সেই দোয়া আমি করছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, আমাদের যতটুকু জানা আছে, আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির মেধাবী শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী পাদপীঠের নাম। ইসলামী ছাত্র শিবির সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার এক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যেটা আমরা আমাদের কাছে প্রমাণিত ইসলামী ছাত্র শিবিরের এই যে স্লোগানটুকু আছে, এই স্লোগানের মাধ্যমে। আজকে ইসলামী ছাত্র শিবিরের যে ব্যতিক্রমী আয়োজন, বিশেষ করে কৃতি শিক্ষার্থীদেরকে সম্বর্ধিত করার যে চমৎকার আয়োজন, চমৎকার আইডিয়া, এই আইডিয়াকে আমি সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমরা শিক্ষক সমাজ যেটা করতে পারিনি, ইসলামী ছাত্র শিবির এই ধরনের ব্যতিক্রমী আয়োজন করবার মধ্য দিয়ে আমাদেরকে ছোট্ট ছোট্ট করে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষকদেরকে, অভিভাবকদেরকে যে এ ধরনের আয়োজন করে শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ পরিচালনা করার, ভবিষ্যৎ পথকে সুগম করবার ক্ষেত্রে ছোট্ট ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির যে উদ্যোগ গ্রহণ করেছে, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান করব, তাদের যে আয়োজন, এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। একটু আগে একজন অতিথি চমৎকার ভাষায় বলে গেলেন যে দাখিল পরীক্ষার বা এসএসসি পরীক্ষার পর তাদেরকে সম্বর্ধিত করা হয়। আমি সাথে সাথে ইসলামী ছাত্র শিবির কর্তৃপক্ষকে আহ্বান করব, আমার জানা আছে যে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকেও চমৎকারভাবে তারা সম্বর্ধিত করে থাকে। আমি অনুরোধ করব এই দ্বারা অব্যাহত রাখার ধারাবাহিকতায় তারা যাতে পিএইচডি অর্জন করতে পারে, তারা যাতে উচ্চশিক্ষা অর্জন করতে পারে, তারা যাতে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যেতে পারে, তারা যাতে তাদের শিক্ষার স্তরকে যেটাকে পছন্দ করে
সেই জায়গায় যাতে তারা ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির আরও আকর্ষণীয়, ব্যতিক্রমী এবং সৃজনশীল চিন্তার আয়োজন করবে, সেই আহ্বান আমি ইসলামী ছাত্র শিবিরের কাছে রাখতে চাই। আমি আজকের যারা ফলাফল অর্জনকারী তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রেখেই শেষ করছি। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা করার দায়িত্ব আমাদের, পরিপূর্ণতা দেওয়ার মালিক মহান মুনিব। সুতরাং আমরা যারা এখানে আছি, যারা ইসলাম ধর্মকে আমরা পরিপালন করছি, মেনে চলছি, এর বাইরে যারা আছি অন্য ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রেও যেহেতু আমরা সৃষ্টিকর্তাকে স্বীকার করে থাকি, আমাদের জায়গা থেকে পরিপূর্ণ চেষ্টা অব্যাহত রাখবার পাশাপাশি সৎ, যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার যে সুন্দর এই প্রতিষ্ঠান বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ভালো মানুষ তৈরি করবার জন্যে, আলোকিত মানুষ তৈরি করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতে পালন করবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে তাদের এই মহতী উদ্যোগকে, মহতী আয়োজনকে এবং সৃজনশীল যে মানসিকতা, বিশেষ করে 24-এর বিপ্লব কেন্দ্রিক 1 বছর পূর্তি উপলক্ষে তারা যে আয়োজনগুলো আমাদেরকে উপহার দিয়েছে, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি একজন পিতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে তাদের এই আয়োজনকে আন্তরিক সাধুবাদ, মোবারকবাদ জানিয়ে রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, ইসলামী ছাত্র শিবিরকে কবুল করুন, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসে আমাদের জায়গা করে দিন, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন, মেধাবী সন্তানেরা, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমিও একজন গর্বিত অভিভাবক। আসলে সন্তান যখন জিপিএ 5 পায়, এটা শুধু নিজের জন্য না, পরিবারের জন্য, সমাজের জন্য, শিক্ষকের জন্য, সবার জন্যই একটা গর্বের বিষয়। এটা একটা আনন্দের বিষয়। কিন্তু আমার বিশ্বাস এই সাফল্য কেবল নতুন পথের সূচনা, এটা শেষ নয়। প্রিয় সন্তানেরা, মনে রেখো, তোমরা শুধু পরীক্ষার খাতায় নয়, জীবনের প্রতিটি জায়গায় যাতে সফল হতে পারো, সে চিন্তা নিয়ে তোমাদের চরিত্রকে উন্নত করতে হবে। একজন অভিভাবক হিসাবে আমি মনে করি জ্ঞানের পাশাপাশি সততা, নৈতিকতা এবং পরিশ্রম, এগুলোই হলো তোমাদের মূল সনদ। তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক প্রলোভন আসবে। মনে রাখতে হবে এগুলাকে উপড়িয়ে ফেলে তোমাকে সত্যের পথে, আলোর পথে এগিয়ে যেতে হবে। তুমি যেমন শুধু এই সাফল্যর জন্য চিন্তা করছো, পাশাপাশি তোমার পরিবার, তোমার সমাজ, তোমার এই দেশ, এই বাংলাদেশ তোমাকে নিয়ে গর্ব করতে পারে, এমনভাবেই তুমি এগিয়ে যেতে হবে। পরিশেষে আমি বলবো, ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর এই সুন্দর আয়োজনের জন্য আমরা যাতে ভবিষ্যতে তোমরা আমাদের হৃদয়ে ঈমান এবং মনের দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে পারো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন,
পরাজিত হয়ে যায় অস্ত্র তখন, বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোনো পরিবেশে ভয় থাকে না পাছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত 2025 সেশনের এসএসসি এবং দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সর্বোপরি যাদেরকে কেন্দ্র করে আমাদের আজকের আয়োজন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি 2024 জুলাই বিপ্লবের শহীদ রায়হানের কথা। রায়হান যখন জুলাই বিপ্লবে পার্টিসিপেট করে তার কিছুদিন আগেই আপনাদের মতো করে এসএসসি পরীক্ষায় সে অংশগ্রহণ করেছিল। জুলাই বিপ্লবের 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন সন্ধ্যায় বাড্ডায় পুলিশের গুলিতে ছাত্র শিবিরের কর্মী রায়হান শহীদ হয়। আমরা যখন রায়হানের রেজাল্ট হাতে পাই তখন রায়হান আমাদের মাঝে ছিল না। জুলাই বিপ্লবে যে কয়জন স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে রায়হান একজন ছিল। আমরা আল্লাহর কাছে রায়হান সহ জুলাই বিপ্লবের সকল শহীদদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের একাডেমিক লাইফের সবচাইতে মানে ভেরি বিগিনিং একটা স্টেজে সবচাইতে ভালো একটা রেজাল্ট করতে পেরেছেন। এটা নিঃসন্দেহে আপনাদের একাডেমিক লাইফের যে জার্নিটা, সেই জার্নিটাকে আরও বেশি সুগম করবে, আরও বেশি সহজতর করবে ইনশাআল্লাহ। এই আমরা যে এসএসসিতে A+ পেয়ে এরপর ইন্টারমিডিয়েটে যাব, তারপর ইউনিভার্সিটি লাইফে যাব,
ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট, নানান জায়গায় আমরা পড়াশোনা করব। এইটা করতে করতে আমরা অনেক সময় ব্যালেন্সটা হারিয়ে ফেলি। আমরা আমাদের এই বৈষয়িক লাইফের যেই প্রাপ্তি, আমার দুনিয়ার লাইফে এসএসসিতে প্লাস পাওয়া কিংবা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া বা একটা ভালো ফ্যামিলি লাইফ লিড করা, এইটাই আমাদের কারো কারো প্রধানতম লক্ষ্য হয়ে ওঠে। এই জায়গাটিতে ছাত্র শিবির আপনাদেরকে জাস্ট একটু রিমাইন্ডার দিতে চায় যে আমাদের এই একাডেমিক লাইফের সাথে সাথে আমাদের মোরাল লাইফটাকেও আমরা যদি সমান্তরালে এটাকে বুস্ট করতে না পারি, তাহলে আমাদের এই একাডেমিক লাইফ আদতে দিন শেষে আমাদের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না। আমি প্রসঙ্গক্রমে আপনাদের সামনে আমাদের ব্যাচের একজন শহীদের কথা উল্লেখ করতে চাই। শহীদ আবরার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর বুয়েটে শহীদ হন। শহীদ আবরার ফাহাদকে যারা শহীদ করেছিল তারা তার নটরডেম কলেজের তার বন্ধুরা, যাদের সাথে আবরার ফাহাদ ইতিপূর্বে ট্যুরে গেছে, যাদের সাথে আবরার ফাহাদ হয়তো বার্থডে পার্টি করছে, কিংবা যাদের সাথে আবরার ফাহাদ একসাথে কলেজ লাইফটা কাটাইছে, তার সেই বন্ধুদের মধ্যে কেউ কেউ আবরার ফাহাদকে বুয়েটে সেদিন আবরার ফাহাদের হত্যার সাথে তারা জড়িত ছিল। আমরা একটা ছোট্ট এই ঘটনাটা থেকে, মানে এই বিরাট এই ঘটনা থেকে একটা ছোট্ট জিনিস আমরা একটু বুঝতে চাই যে এই আবরার ফাহাদের যে বন্ধুরা আবরার ফাহাদকে মারল, তারা কি নটরডেম কলেজে পড়ার সময় তারা কি আবরার ফাহাদের এই যে তারা হত্যাকারী হয়ে উঠলো, তারা কি ইন্টারমিডিয়েটের লাইফে এরকম একটা হন্তারক হিসাবে তারা ইউনিভার্সিটি লাইফে আসছে, নাকি অন্য কোনো কারণে তারা ইউনিভার্সিটি লাইফে আসার পর তারা এরকম একটা মানুষ থেকে অমানুষ হয়ে উঠল? মানে ভেরি সিম্পল, যে একটা ছেলে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলো, নটরডেম কলেজে পড়লো, বাংলাদেশের সবচাইতে ভালো প্রতিষ্ঠানগুলোর একটি বুয়েটে চান্স পাইল, এরপর এমন কি হইলো, এমন কোন সিস্টেম তাকে ওই দিকে তাড়িত করলো যার ফলে সে তার সবচাইতে প্রিয় বন্ধুটাকে হত্যা করতে পারল? আমি এই জায়গাটিতে আপনাদেরকে একটু একজন বিখ্যাত একাডেমিশিয়ান কার্ল স্মিথের একটা উক্তি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে যে এভরিওয়ান মাস্ট বি পলিটিক্যাল। তিনি বলতেছেন যে প্রত্যেককে পলিটিক্যাল হইতে হবে। সো হোয়াট ইজ পলিটিক্যাল, মানে পলিটিক্যাল আসলে কী জিনিস? তো তিনি বলতেছেন যে টু আইডেন্টিফাই হু ইজ ইউর ফ্রেন্ড অ্যান্ড হু ইজ ইউর এনিমি। কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। এই ফ্রেন্ড এনিমি তত্ত্বটা কার্ল স্মিথের একটা তত্ত্ব, এটা সে তার বিখ্যাত বই দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল, এই বইটাতে সে উল্লেখ করছে। আমরা এখন যে লাইফটাতে যাব, দেখেন আপনারা প্রত্যেকে এমন একটা ব্যাচের স্টুডেন্ট যারা জুলাই বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের প্রত্যেকের একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয়েছে। আপনাদের প্রত্যেককে নিয়ে বাংলাদেশের নানান ধরনের মানুষেরা নানান ধরনের প্ল্যান করবে। আপনারা কলেজ লাইফে যাবেন, আপনারা ইউনিভার্সিটি লাইফে যাবেন, আপনাদের প্রত্যেককে নিয়ে মানে বড় বড় প্ল্যান করা হবে। এই জায়গাটিতে আপনি চাইলেও এটা থেকে দূরে থাকতে পারবেন না। আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে যে জিনিসটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেই জিনিসটা সম্পর্কে একটু সজাগ সচেতন থাকা। আপনি আপনার যে নেক্সট যে লাইফটা আসতেছে, সেই লাইফে আপনি কাদের সাথে মিশবেন, সেই লাইফে আপনি কাদের দ্বারা পরিচালিত হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলে কারা কারা থাকবে, আপনি কি একটা চমৎকার এসএসসি এবং ইন্টারমিডিয়েট লাইফ শেষ করে ইউনিভার্সিটি লাইফে যে আপনি কি আবরার ফাহাদের খুনিদের মতো এরকম খুনি হয়ে উঠবেন, নাকি আপনি আবু সাইদের মতো এরকম বিরাট এক ফিগার হয়ে উঠবেন? সো দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন, যে আপনি আপনার এই লাইফের পর আসলে আপনি কী করবেন। সো এই জায়গাটিতে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই যে আমরা আজকে যেই একটা চমৎকার রেজাল্টের পর সংবর্ধনা পাচ্ছি, আমি যখন আমার নেক্সট লাইফে, আমার একাডেমিক লাইফের নেক্সট সেশনগুলোতে আমরা যদি এই ধারাবাহিকতাটা ধরে রাখতে না পারি, আমার লিস্ট, আমার নাম যদি উঠে পত্রিকার পাতায় কোনো একজন খুনি হিসাবে, আমার ছবি যদি ছাপা হয়, আমার ছবি দিয়ে যদি ট্রল করা হয়, বা আমার ইউনিভার্সিটি লাইফ শেষে আমি যদি কাউকে চেহারা দেখাইতে না পারি, আমি যদি আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের এই সোনালি সময়টার কথা কাউকে মুখ ফুটে বলতে না পারি, মুখ উজ্জ্বল করে বলতে না পারি, তাহলে আজকের এই সংবর্ধনা আসলে আপনার কোনো কাজে আসবে না। সো আমাদের দিক থেকে আমরা আপনাদেরকে এতটুকু কথা বলতে চাই যে আজকে যেভাবে আপনারা এখানে সংবর্ধিত হচ্ছেন, আপনাদের লাইফের প্রত্যেকটা স্টেজে আপনারা যেন এরকম সফলতার সাথে পার হইতে পারেন, এবং এই দুনিয়ার লাইফে যে আরও একটা দুনিয়া আছে, সেই দুনিয়াতে যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হইতে হবে, সেই অনুভূতিটিকেও আপনাদের মধ্যে জাগ্রত করতে চাই। আমরা আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল সাংবাদিক বন্ধুরা এসেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।
যে সকল অভিভাবকবৃন্দ যারা এসেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের আমাদের জনশক্তি দায়িত্বশীল ভাইরা যারা গত এক সপ্তাহ ধরে সীমাহীন কষ্ট করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই এসএসসি এবং দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং যাদের সম্মানে আজকের এই আয়োজন, প্রিয় কৃতি শিক্ষার্থী ভাই বোনেরা, সকলের প্রতি সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি একটা নির্দিষ্ট গ্রুপ, অর্থাৎ যাদের সম্মানে আজকের এই আয়োজন, তাদের যেই সফলতা সেটাকে সেলিব্রেট করার জন্য, সেটাকে রিকগনাইজ করার জন্য। তো আমরা যখন এখানে উপস্থিত হয়েছি, আমরা উপস্থিতির মাধ্যমে আমাদের সেই রিকগনিশনটা আপনাদের কাছে পৌঁছায় দিতে চাচ্ছি যে আপনারা সফলতার সাথে অন্তত একাডেমিক্যালি আপনার যেই ফেজ, আপনার যে বয়স, আপনার যতটুকু করার কথা একাডেমিক্যালি অন্তত সেই জায়গায় আপনি সর্বোচ্চ সফলতার সাথে সেই ফেজটা পার করেছেন। কিন্তু আমরা যখন সফলতার কথা বলি, সফলতার কথা বলে কাউকে যখন রিকগনাইজ করি, একই সাথে তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়। আমাদের কাছে যখন কোনো আমানত আসে, সেই আমানত রক্ষার দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়। আমাদের কাছে আমানতটা আসলে কি? আমাদের কাছে আমানত হচ্ছে আমাদের মেধা, আমাদের যোগ্যতা। আপনারা যারা এখানে উপস্থিত তারা প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় মেধার স্বাক্ষর রেখেছেন এবং সেই স্বাক্ষর রাখার মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা ক্যাপাবল। কিসের জন্য ক্যাপাবল? সমাজের জন্য কাজ করার জন্য ক্যাপাবল, সমাজকে পরিবর্তন করার জন্য ক্যাপাবল। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের যাদের সফলতাকে আজকে সেলিব্রেট করছি, এটা আমি বলতে চাই না, কিন্তু হয়তো 2 বছর পরে আপনাদের জীবনের যখন আরেকটা ফেজ আসবে, সেই ফেজে হয়তো এখানে যারা উপস্থিত আছে সবাই আমরা থাকবো না। এটা হচ্ছে একটা বাস্তবতা। কিন্তু তার মানে হচ্ছে যে আমাদের জীবনের যে সফলতা, সেই সফলতার গল্প, সফলতার সংজ্ঞায়ন এবং সফলতার যে সকল মেজারমেন্ট স্টিক, সেগুলো আলাদা, মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এটা ধ্রুব কোনো সত্য বিষয় না। অর্থাৎ আপনি আজকে নিজেকে সফল মনে করছেন, আমি নিজেকে সফল মনে করছি, আমার সামনে এমন একটা ফেজ আসতে পারে যেই সময়ের আমার পারফরমেন্সের কারণে, আমার ব্যক্তিগত কাজের কারণে আমি হয়তো ব্যর্থ হিসেবে বিবেচিত হব। এটা তো হওয়া সম্ভব নাকি? ফলে আমাদের জীবনের আসলে মৌলিক লক্ষ্যটা কি? আমাদের জীবনের মৌলিক লক্ষ্য হচ্ছে যে ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। এই ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করার জন্য A+ পাওয়া খুব বেশি জরুরি নয়, কিন্তু ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করাটা অত্যন্ত জরুরি। একজন নৈতিক মানুষ হওয়া, সহনশীল মানুষ হওয়া, সমাজের জন্য কাজ করতে পারাটা অত্যন্ত জরুরি। দেখেন, মেধাবী তো সবাই। জুলাই এবং আগস্টের আন্দোলনে গত বছরে যারা আপনাদের উপর গুলি চালিয়েছে, তারা সবাই মেধাবী ছিল না? তারা সবাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় দায়িত্ব পালন করেছে, কিন্তু তাদের ভেতরে কি ছিল না? নৈতিকতা ছিল না, মনুষ্যত্ব বোধ ছিল না। এবং যেই A+ পাওয়া, যেই একাডেমিক সফলতা আমাকে এই মনুষ্যত্ব বোধের জন্ম দিতে পারে না, সেই A+ পাওয়ার ভেতরে আসলে গৌরবের কিছু নাই। এই বিষয়টা আমাদের মেনে নিয়ে আমাদের পরবর্তী জীবনের যে যাত্রা, সেটা শুরু করতে হবে। অর্থাৎ আমার যে পরবর্তী ফেজ আছে, এটা শুরু করতে হবে। আমরা যদি এটা শুরু করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে পরবর্তী সময়ে যে ধরনের চ্যালেঞ্জই আমাদের সামনে আসুক, আমরা নৈতিকভাবে সেটাকে মোকাবেলা করতে পারব। প্রিয় উপস্থিতি, আমাদের কেন এমন হয়? কেন সর্বোচ্চ শিক্ষার্থীরা আমাদের উপর গুলি চালায়, অনৈতিক অবস্থান নেয়? এটার কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে নৈতিকতার শিক্ষা, সেটা অনুপস্থিত। আপনারা 10 বছর পড়াশোনা করেছেন, 10 বছরে ঠিক কতটুকু নৈতিকতার শিক্ষা আপনারা ইনস্টিটিউশনালি পেয়েছেন, একাডেমিক্যালি পেয়েছেন? এটা নিজেকে কোশ্চেন যদি করেন, তাহলে দেখবেন যে এইটার আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার কোনো জায়গা নাই। বরং আমরা এগুলো শিখি আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের বন্ধুমহল থেকে, এবং সেই নৈতিকতার শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রিয় উপস্থিতি, আমি বলেছিলাম এক ধরনের আমানতের কথা, এক ধরনের দায়িত্ববোধের কথা। যারা আমরা আজকে এখানে উপস্থিত আছি, আমরা বিশ্বাস করি আপনারা যারা আজকে
A+ পেয়ে বিভিন্ন জায়গা থেকে এই রিকগনিশনটা পাচ্ছেন, আপনারাই ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এবং এটাই স্পষ্ট যে আমরা আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলছি শুধুমাত্র এই আশা নিয়ে যে আমাদের ভবিষ্যৎ যে নেতৃত্ব তৈরি হবে দেশের জন্য, তারা শুধুমাত্র নিজের কথা চিন্তা করবে না, শুধুমাত্র নিজের কথা চিন্তা করে এক ধরনের স্বার্থপর মানুষ যারা নিজের জীবন ছাড়া কিছু বোঝে না। ইতিমধ্যে আমাদের সাখাওয়াত জাকারিয়া ভাই বলে গেছেন যে আমাদের জীবনের সফলতার একমাত্র সংজ্ঞায়ন হচ্ছে এরকম যে একটা ভালো রেজাল্ট করব, এরপরে একটা ভালো পরিবার হবে, একটা ভালো চাকরি করব, দেন মরে যাব। এই ছোট জীবন, সংকীর্ণ জীবন আসলে মানুষের জীবন না। মানুষ আলাদা এই কারণ হচ্ছে যে মানুষ আরেকজনকে নিয়ে চিন্তা করতে পারে, মানুষ গ্রেটার একটা আইডিয়ার সাথে নিজেকে কানেক্ট করতে পারে। কিন্তু যে মানুষরা শুধুমাত্র স্বার্থপরের জীবন যাপন করে, তাদের মাধ্যমে আসলে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসা সম্ভব না। জুলাইয়ে তো আপনারা সকলে আন্দোলন করছেন নাকি? তো জুলাই আপনারা কেন আসছিলেন? এখানে আসলে কোনো বেনিফিট পাওয়া যেত? আপনারা চিন্তা করছিলেন কি যে আমি যদি আন্দোলন করি তাহলে আমাকে কেউ কোনো বেনিফিট দিবে, নাকি আরও বরং রিস্ক ছিল না? তা আপনারা কেন করেছেন হচ্ছে এক ধরনের সেলফলেস আইডিয়া থেকে যে আমার পরিবর্তনের জন্য কাজ করতে হবে, আমার যে সমাজ, সেই সমাজে জুলুম এবং অবিচার চলছে, এটা থেকে মুক্ত হওয়া দরকার, জাতিকে মুক্ত করা দরকার। এই মোটিভেশন নিয়েই তো আপনারা আন্দোলন করেছিলেন। তো এই মোটিভেশনটা যাতে আপনার জীবনের বাকি সময়টাতেও জারি থাকে। আমরা এখন যে জীবনের যে ফেজটাতে আছি, এটা খুবই সহজ একটা সময়। এই সময়টাতে আমাদের উপরে কোনো প্রেশার নাই, আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারি। বৈষয়িক যেই রিয়েলিটি, সেই রিয়েলিটি আমাদের ফেস করতে হয় না। কিন্তু ভবিষ্যতে যখন সামনের সময়গুলো আসবে, সেই সময় অনেক রিয়েলিটির সম্মুখীন আপনারা হবেন। সেই সময়ে নিজের নৈতিকতাটা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, আমরা যে বলছি যে এই যে সফলতার মানদণ্ড পরিবর্তিত হয়, মানুষের জীবনে A+ পাওয়া, কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারাটাই তার জীবনের সফলতার মানদণ্ড না। তাহলে কি আমরা সফল হওয়ার জন্য কাজ করব না? আমরা কি A+ পাওয়ার জন্য পড়াশোনা করব না? পড়াশোনা ছেড়ে দিব না? এটা হতে পারে না। বরং আমরা আসলে কেন দুনিয়াতেও সফল হইতে চাই? আমরা দুনিয়াতে সফল হইতে চাই এই কারণে, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার সিদ্ধান্ত যখন নিলেন এবং ফেরেশতাদের সাথে যখন সেটা শেয়ার করলেন, তখন ফেরেশতারা কি বলেছিল? যে আল্লাহ, আপনি কি এমন এক ধরনের একটা জাতি তৈরি করতে চান যারা কি করবে? বিশৃঙ্খলা তৈরি করবে এবং রক্তপাত করবে। আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ এটার মাধ্যমে যে অভিযোগ আসলো মানব জাতির ব্যাপারে, সেটা খণ্ডন করলেন। তার মানে কি, আমাদের বাই ডিফল্ট আমাদের উপরে এই দায়িত্বটা বর্তায় যে দুনিয়াতে আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। অর্থাৎ দুনিয়াতে আমাদের কাজ কি? ফেরেশতারা কি বলে অভিযোগ করলো মানুষের ব্যাপারে? যে তারা ফাসাদ তৈরি করবে। ফাসাদের বিপরীতে কি থাকে? ইনসাফ, ন্যায়, জাস্টিস, তাই তো? তো আমাদের জীবনের মৌলিক লক্ষ্য হওয়া উচিত এটাই, যে আমরা সমাজে, আমি যেখানেই থাকি, যেই জায়গায় কাজ করি, আমাদের কাজ হবে ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখি তার উল্টোটা। আমরা দেখি সমাজের সবচেয়ে মেধাবী যারা, সমাজের সবচেয়ে ক্যাপাবল যারা, তারা নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে সমাজে ফ্যাসাদ তৈরি করে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, বিশেষ করে আজকে যাদের সফলতাকে রিকগনাইজ করা হচ্ছে, যাদের সফলতাকে সেলিব্রেট করা হচ্ছে, এই সেলিব্রেশনের সাথে সাথে অনেক বড় দায়িত্ব আপনাদের প্রতি অর্পিত হচ্ছে। সমাজকে সুন্দরভাবে সাজানোর জন্য, আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর জন্য, নিজেকে তৈরি করার জন্য আপনার উপরে যে দায়িত্ব অর্পিত হচ্ছে, আমরা আশা করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে যে ধরনের সাপোর্ট প্রয়োজন, সেই সাপোর্ট দিতে প্রস্তুত আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের পরবর্তী জীবনের সাফল্য কামনা করে, আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে, আপনারা যে স্বপ্নগুলো দেখেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, সেই দোয়া রেখে নিজে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধাভাজন নুরুল ইসলাম সাদ্দাম ভাই, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমরা শ্রদ্ধেয় মেহমানকে মঞ্চে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ
والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. قال رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ কাফেলা, শহীদি কাফেলা, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই GPA 5 প্রাপ্ত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় অভিভাবকবৃন্দ এবং আজকের প্রোগ্রামের মধ্যমণি যাদের নিয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যাদের উপস্থিতি কলকাকুলিতে আজকের এই প্রোগ্রাম মুগ্ধ হয়েছে, সেই GPA 5 প্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মুখ বেজার কেন সবার? এরকম GPA 5 পাওয়ার পরে তো আমরা অনেক হাসছি, কারণ আমরা মনে করতাম এই GPA 5 মানে হচ্ছে আলটিমেটলি আমার জীবনে অনেক কিছু পেয়ে গেছি এবং নিজের ভিতরে একটা অন্যরকম ফিলিংস তৈরি হতো, আমি তো মেধাবী, কারণ আমি অনেকের মধ্যে অন্যতম। এই অন্যতম আমাকে করেছে আমার রেজাল্ট। কেন এটা বললাম? আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি একটু রিকল করেন, আপনারা দেখবেন যখন আপনারা ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন তখন আপনাদের সাথে 26 লক্ষ ছাত্রছাত্রী যাত্রা শুরু করেছিল, কিন্তু 10 বছর পরে এই যাত্রায় আপনারা আপনাদের 7 লক্ষ ছাত্রছাত্রীকে খুঁজে পান নাই। আপনাদের বন্ধুরা ক্লাস 1, 2, 3, 4 এরকম 10 পর্যন্ত আসতে আসতে বা 9-এ রেজিস্ট্রেশন করার আগ পর্যন্ত 6 লক্ষ 7 লক্ষ ঝরে পড়ে গেছে। আপনাদের সাথে অবশ্য 9-এ রেজিস্ট্রেশন করেছিল, সেই সংখ্যাটা আপনারা হয়তো আমার চাইতে ভালো জানেন, 19,28,000 স্টুডেন্ট আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু দুর্ভাগ্য, আপনারা যখন 2 বছর পরে পরীক্ষার খাতায় পরীক্ষায় বসেছেন তখন আপনাদের সাথে মাত্র 19,01,000 সামথিং স্টুডেন্ট আপনাদের সাথে পরীক্ষা দিতে বসেছিল। তার মানে 2 বছরের ব্যবধানে যারা রেজিস্ট্রেশন করেছিল, যাদের ইচ্ছা ছিল, বাবা মার স্বপ্ন ছিল এই সন্তান পরীক্ষা দিয়ে ভালো কিছু করবে, জীবনে অনেক বড় কিছু করবে, তাদের মধ্য থেকে অন্তত 26 থেকে 27,000 স্টুডেন্ট যারা হয়তো কোনো কারণে মারা গিয়েছে অথবা পারিবারিক অভাব অনটনের কারণে পরীক্ষায় বসতে পারে নাই অথবা অন্য যে কোনো কারণে তাদের নসিবে, তাদের ভাগ্যে SSC পরীক্ষা দেওয়ার সুযোগটা হয় নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করেছে, এটা আল্লাহর একটা বড় অনুগ্রহ। এর মধ্য থেকে আবার যারা পরীক্ষা দিয়েছে তাদের ভিতরে 68% পাস করেছে। গতকাল আবার দেখলাম খাতা রিভিউ করার পরে 256 বা সামথিং এরকম আরও কিছু পাস করেছে। তো এটা কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না, এতে পার্সেন্টেজের উপরে খুব বেশি প্রভাব পড়ে নাই। 68% পাস করেছে, 32% ফেল করেছে, অর্থাৎ 6 লক্ষ স্টুডেন্ট আপনাদের সাথে এই জার্নিতে আর সামনে প্রমোটেড হতে পারে নাই, উত্তীর্ণ হয়নি, তারা ফেল করেছে। এই আপনাদের সাথে যে 13 লক্ষ স্টুডেন্ট পাস করলো তাদের মধ্য থেকে আবার আপনারা একটু এক্সেপশনাল হয়ে গেলেন, আপনাদের ভেতরে আবার 1,39,034 জন, গতকালকে আবার কিছু A+ এক্সট্রা বেড়েছে, সব মিলে হয়তো 1,39,000, এখানে 150 বা 200 স্টুডেন্ট আপনারা A+ পেয়েছেন, GPA 5 পেয়েছেন। তো তার মানে আপনারা সিলেক্টেড হয়েছেন একটা বড় সংখ্যার মধ্য থেকে। এবং এই যে স্টার্টিং জার্নিটা হয়েছিল, যে বন্ধুরা ক্লাস 1-এ যে বাবা মা তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে স্কুলে তাকে নিয়ে হাতে হাত ধরে এরপরে যাত্রা শুরু করিয়ে দিয়েছিল, কিন্তু সেই সন্তানটা তার এই একটা সময়ের জার্নিতে এসে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পিতামাতার স্বপ্নটি হয়তো বাস্তবায়ন হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্ন বাস্তবায়নের সারথি হওয়ার তৌফিক আপনাকে দান করেছেন। এজন্য সবাই একটু মন খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গীতি আমরা উচ্চারণ করি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি, আল্লাহ যেন ভবিষ্যতেও
আমাদের যে জার্নিটা হবে এই জার্নিটা যেন স্মুথ করে দেন। আমাদের এই যে প্রোগ্রামের আজকের যে আয়োজন করা হয়েছে, ইটস নট অনলি সো কল্ড শো আপ প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে স্টুডেন্টদেরকে তাদের জীবনের গতিপথগুলো কোথায় যাবে এটা বোঝানোর জন্যই এই প্রোগ্রামের আয়োজন করে থাকি। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, হয়তো ব্যান্ড পার্টির আয়োজন করতে পারি নাই, এটা আমাদের ফিলসফির সাথেও যায় না। হয়তো আমরা অন্য কোনো জৌলসপূর্ণ কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনাদেরকে অন্য কোনো আয়োজনের মধ্য দিয়ে নিতে পারি নাই, এখানে কোনো বুফে আয়োজন আমরা হয়তো করতে পারি নাই, কিন্তু আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা, এটা আমাদের একান্ত হৃদয় নিংড়ানো কিছু ভালোবাসা দিয়েই এই আয়োজনটা আমরা ছাত্রদের জন্য করে থাকি। আপনারা এটা অন্যভাবে নেবেন না যে এখানে এসে 1.5-2 ঘন্টা বক্তব্য শোনায় ধরাই দিবে মাত্র 200-300 টাকার হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট, একটা ক্রেস্ট, একটা ফুল, আর যাওয়ার সময় কিছু স্ন্যাক্স দিয়ে বিদায় করে দিল, আর কথা শোনাইলো এত মনে হচ্ছে সব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছে এখানে। এটা বললে তো এখানে আসতামই না। এরকম অনেকের মধ্যে একটা তৈরি হতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আমি তো এই সংগঠন এসএসসি পরীক্ষার আগে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। যখন এরকম A+ পেয়ে একটা প্রোগ্রামের কংগ্রাচুলেশন প্রোগ্রামে এসেছিলাম, সেখানে আমাকে অনেক বিষয়গুলো শেখানো হলো, যে জিনিসগুলো হয়তো আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, রিলেটিভের কাছ থেকে আমি কখনো শুনি নাই। তা আমার ভিতরেও একটা পরিবর্তন বা একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আর এর আগেও আমি শিবির সম্বন্ধে জানতাম তারা আসলে রক কাটে, তারা আসলে উলটপালট বিষয়, তারা হচ্ছে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এই ভয়ভীতি ছিল। কিন্তু প্রোগ্রামে ডাকলে, এই জাতীয় প্রোগ্রামে একটু আসতে ইচ্ছা করে, নিজে একটা সফলতা অর্জন করেছি, সফলতা অর্জন করার পরে কেউ যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তো সেই জিনিসটা আসলে সবারই ভালো লাগে। ওই ভালো লাগা থেকে এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করা। এমন না যে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন জামাত করে, সেই কারণে আমি এই প্রোগ্রামে এসে এরপরে এখান থেকে ছাত্র শিবিরের যাত্রা শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপর থেকে ছাত্র শিবিরের সাথে মিশে তাদের কার্যক্রম, তাদের নামে অপপ্রচার যেগুলো করা হয়, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের অধিকাংশ ছাত্রের যাত্রাটা এইভাবেই তৈরি হয় যে যখন আসে তখন শুধু খোঁজে কোথায় রক কাটে আর কোথায় অস্ত্র নিয়ে ঘোরে, কিন্তু কোথাও আসলে কিছু পায় না। কিন্তু যখন দেখে আসার পরে ধরায় দেয় একটা রিপোর্ট, একটা বই, এরপরে বলে পড়তে, বলে রেজাল্ট ভালো করতে হবে, না হলে এখানে টেকা যাবে না, এত শত কথা বলার পরে ছাত্রদের ভিতরে একটা পরিবর্তন হয়। অবশ্য যারা একটু দুর্বল চিত্তের তারা এখানে খুব বেশি টিকতে পারে না, চলে যায়। চরিত্র যাদের একটু দুর্বলতা আছে তারাও এখানে খুব বেশি টিকতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের নিয়ে এই আয়োজনটা করে আমরা জাস্ট একটা মেসেজ আপনাদেরকে কনভে করতে চাই। জীবনের সামনে চলার পথটা অনেক কঠিন হবে আপনাদের জন্য। এজন্য আজকে যে কথাগুলো এখানে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়তো ক্যারিয়ার সেশন নিয়েছে, আরও যারা এখানে আলোচনা করেছে, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই সোসাইটি আপনাদেরকে যেভাবে দেখতে চায় আপনারা নিজেকে সেভাবে গড়ে তোলেন। আর এখান থেকে যাওয়ার পরে যদি এই কথাগুলো শোনার পরেও আপনার ভিতরে কিঞ্চিত পরিবর্তনের রেখা লক্ষ্য করা না যায়, তাহলে এর দায় দায়িত্ব তো সম্পূর্ণ আপনার উপরে। আমি একটা এক্সাম্পল প্রায় বলি যে একটা মদ্যপায়ী একটা সমাজের পরিবর্তনের জন্য একজন ডক্টর হঠাৎ করে চিন্তা করলো যে এদেরকে মদ্যপান থেকে বিরত রাখার জন্য কি করা যায়। তখন তিনি একটা সেমিনারের আয়োজন করলেন, এইভাবে একটা এসি রুমে, চমৎকার একটা এনভায়রনমেন্টে। এরপরে সবাইকে তিনি কার্ড দিয়ে ইনভাইটেশন করলেন। ইনভাইটেশন করার পরে মদ্যপায়ী মানুষেরা মনে করলো যে এতদিন বাংলা খেতাম, এখন গেলে হয়তো বিদেশিটা খাওয়া যাবে। মানে এত সুন্দর জায়গায় আয়োজন করছে, এসি রুমে ডাকছে, একটা সেমিনার না কি সেমিনার তো আর এরা বুঝে না, এইসব জায়গায় ডাকছে মানে হচ্ছে ভালো কিছু হবে আজকে। তো ডাক্তার তাদেরকে নিয়ে গিয়ে এরকম একটা স্টেজে বসে 2টা টিউব রাখলো স্টেজের উপরে, টেবিলের উপরে রেখে তার ভিতরে একটাই পানি রাখলো, একটাই নির্ভেজাল মদ রাখলো, ওয়াইন, অ্যালকোহল। এটা রাখার পরে সবাইকে বলছে যে কিপ কোয়াইট, আর এইদিকে একটু তাকান, দেখেন এখানে কি হয়। এরপরে 2টা কেঁচো ধরে নিয়ে এসে পানির মধ্যে একটা রেখে দিল, আর একটা রাখলো ওয়াইনের মধ্যে। এরপরে সবাইকে বললো দেখেন তো কি হয়। তো ওয়াইনের মধ্যে যে কেঁচোটাকে রাখলো, দেখা গেল এইটা নড়াচড়া করতে করতে একটা সময় তেজস্ক্রিয়তার কারণে ওয়াইনের সাথে মিশে একাকার হয়ে গেল। আর পানির মধ্যে যে কেঁচোটাকে রাখা হলো মিনারেল ওয়াটারের মধ্যে, সেই কেঁচোটা দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ। এরপর ডাক্তার অডিয়েন্সকে উদ্দেশ্য করে জানতে চাইলো যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আসলে কি বুঝতে পারলেন। তো পেছন দিক থেকে একজন মদ্যপায়ী দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব, মদ খাইলে পাকস্থলিতে কেঁচো জন্মায় না। ডাক্তার সাহেব হতবুদ্ধ হয়ে গেল, চুপচাপ বসে আছে। সে বলছে আমি এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করলাম, পকেটে টাকা খরচ করে, আমি কি এইটা বোঝানোর জন্য আপনাদেরকে ডাকছি? এখন সবাই আবার তালি দেওয়া শুরু করছে, না না ঠিক আছে, এইটাই, কারণ স্বগোত্রীয় যা মিলে গেছে আর কি। তো ডাক্তার তখন বলছে যে বাবা, এইটা বুঝাইতে চাই নাই,
আমি বুঝাইতে চাইছি যদি অ্যালকোহল তুমি গ্রহণ করো তোমার পাকস্থলীটাও ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবে, আর তুমি বুঝলা কি, আর বুঝাইতে পারলাম কি। আমাদেরও প্রোগ্রামে এক ধরনের কথা আমরা বোঝানোর চেষ্টা করি। এখান থেকে অনেকে বের হয়ে বলবে যে এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, ছাত্র শিবির ডাকছে, তো পলিটিক্যাল অর্গানাইজেশন, সুতরাং ছাত্র শিবিরের এই কথা শোনা বোঝা এগুলো তার পলিটিক্যাল পারপাস সার্ভের জন্য তারা বলে। অল্লাহি আল্লাহর কসম, অল্লাহি আল্লাহর কসম, আমরা এই জাতীয় প্রোগ্রাম করে কাউকে ছাত্র শিবিরে যোগদান করতে হবে, সমর্থক ফর্ম পূরণ করতে হবে, এই জাতীয় ইনভাইটেশন কোনো দিন করি না। এবং এইখান থেকে সবাইকে ছাত্র শিবিরের যোগদানও আমরা করাই না। আমরা শুধু ছাত্রদেরকে এ কারণেই এখানে ডেকেছি, আপনারা যেন আপনাদের মেধার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জন্য এই সোসাইটি যে আয়োজনগুলো করার কথা ছিল, আমাদের সোসাইটি সেই আয়োজন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে এই কারণে আমরা বলি ইটস নট অনলি সো কল্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট অলসো ইটস আ কমপ্লিট সেপারেট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন আপনাকে ইথিক্যাল ভ্যালুস শিখায়, মোরালিটি শিখায়, ইন্টিগ্রিটি শিখায় এবং সিনসিয়ারিটি শিখায়। ইসলামী ছাত্র শিবিরের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যতটুকু আপনি দেখবেন তার চাইতে কয়েকশো গুণ বেশি আপনি দেখবেন আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস অনেক বেশি আমরা করে থাকি। এবং ছাত্রদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করা, ক্যারিয়ার ফেস্টিভ্যালের আয়োজন করা, সায়েন্স ফেস্টের আয়োজন করা, ক্যারিয়ার মানে এন্টারপ্রেনিয়ারশিপের উপরে আমরা কোর্স করানো, স্কিল ডেভেলপমেন্টের কোর্স করানো, 9-10 ছাত্রদেরকে একাডেমিক কাউন্সিলিং প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি একজন ছাত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সকল ইনস্ট্রুমেন্টকে প্রোভাইড করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। ইভেন আপনি দেশের বাইরেও যদি হায়ার স্টাডি করতে যান তাহলে ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ সহ সারা পৃথিবীর সব জায়গায় ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আপনারা পাবেন, যেখানে আপনাকে স্বাগত জানিয়ে সেখানে একাডেমিক হেল্প করার জন্য আমাদের ভাইয়েরা প্রস্তুত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ সেই জায়গাটা ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরে কাজ করার মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করতে পেরেছে। এখন আপনাদেরকে মাথার ভিতরে কয়েকটা বিষয় রাখতে হবে প্রিয় বন্ধুরা। আজকে A+ পেয়ে যারা ঢাকার এই বুকে নিজেদেরকে উৎফুল্লিত করছেন, আনন্দ চিত্তে আছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে সামনের দিনের কতগুলো চ্যালেঞ্জ আপনার সামনে অপেক্ষা করছে। আপনি A+ পেয়ে এখানে এসেছেন তার মানে এই না যে এটাই আপনার জীবনের আলটিমেট সাকসেস। একাডেমিক সাকসেসের জন্য এটা হচ্ছে একটা একটা স্টেপ, আপনি অগ্রগামী হলেন যা অন্যরা পারে নাই। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যে 1,39,000 A+ পেয়েছেন, গত বছর এটা ছিল 1,80,000। এই 1,39,000 A+-এর মধ্য থেকে এইচএসসিতে যখন আপনারা 2 বছর পরে পরীক্ষা দিবেন তখন কিন্তু এত A+ পায় না। গত বছর এইচএসসি পরীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে মাত্র 92,000 A+ পেয়েছে। যাদের 2 বছর আগে এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল, গত বছরই তো তারা এইচএসসি পরীক্ষা দিল, তার 2 বছর আগে তারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, সেখানে তাদের A+-এর পরিমাণ ছিল প্রায় 1.5 লক্ষের উপরে, 1,60,000-এর উপরে তারা A+ পেয়েছিল। কিন্তু এইচএসসিতে যখন তারা পরীক্ষা দিল এটা হয়ে গেল 92,000। বিগত 17 বছরের স্ট্যাটিস্টিক্স যদি আপনারা একটু ঘাটেন তাহলে দেখতে পাবেন এসএসসিতে যারা A+ পায় তাদের একটা বড় অংশ এইচএসসিতে গিয়ে আর A+ পায় না। মোর দ্যান 40% স্টুডেন্ট যারা এইচএসসিতে গিয়ে আর A+ পাচ্ছে না। এটার কারণটা কি আসলে? আবার যারা এসএসসিতে A+ পাচ্ছে না, এ গ্রেড পাচ্ছে, তাদের একটা বড় অংশ এইচএসসিতে গিয়ে A+ পেয়ে যায়। তার মানে ক্যালকুলেশন করে দেখা গেল এইচএসসিতে যারা A+ পাচ্ছে তাদের একটা বড় অংশ অর্থাৎ 50% আছে যারা আসলে এসএসসিতে মানে এসএসসির A+ প্রাপ্তদের 50%-এর মতো আছে যারা এইচএসসিতে গিয়ে আর A+ পাচ্ছে না। এখন আপনাদের জন্য তাহলে অবস্ট্রাকলটা কোথায়? এখন ধরেন 92,000 আপনারা 2 বছর পরে বা 95,000 A+ পাইলেন, আপনারা খুবই মেধাবী, 95,000 A+ এই ব্যাচ থেকে পেয়ে গেল সামহাও। এখন এই যে 95,000 A+ পাওয়ার পরে তো আপনাদের নেক্সট একটা স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। আপনারা মেডিকেলে ভর্তি হতে চান, সেখানে 4300 সিট আছে বা 4500 সিট সরকারি মেডিকেলগুলোতে। এখানে যদি আপনি ভর্তি হতে চান তাহলে অন্তত 1,30,000 বা 35,000 স্টুডেন্টকে আপনার কম্পিট করতে হবে। এরপরে যদি আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় 4টায় বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এখানে ভর্তি হতে চান, অন্তত 4,500-এর মতো সিট আছে এখানে, অথচ পরীক্ষা দিবে প্রায় 80,000 থেকে 90,000 স্টুডেন্ট। এর বাইরেও আপনার মাথা রাখতে হবে অন্য বিশ্ববিদ্যালয়ে যোগ করে সব মিলে 54,000 থেকে 55,000 সিট হয়তো আপনার জন্য আছে। তো 54,000 সিট আর ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব যদি যোগ করা হয় 62,000 সিট আছে। এর মধ্যে থেকে কিছু সাবজেক্ট আছে যাতে কেউ পড়তে চায় না, বাধ্য হয়ে পড়ে, যেমন বাংলাদেশে জব সেক্টর নাই, পালি, উর্দু, ফার্সি, তারপরে আরও এরকম কিছু সাবজেক্ট আছে যেগুলোর আসলে স্পেসিফিক জব সেক্টর বাংলাদেশে নাই, তাকে অনার্স শেষ করে সুইচ করতে হয় তার একাডেমিক এক্সিলেন্সিটা।
তো এরকম সাবজেক্টগুলো যদি আমি বাদ দেই, যেগুলোতে সাধারণত ছাত্ররা এ প্লাস প্রাপ্ত ছাত্ররা পড়তে চায় না, তাহলে বাংলাদেশে সব মিলে পাবলিক ইউনিভার্সিটিতে 55 থেকে 56 হাজার সিট আছে, যেগুলো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটি সব যোগ করে পাওয়া যায়। এখন চিন্তা করেন, আপনারা 1,49,000 39,000 এ প্লাস পাইলেন, কিন্তু ইউনিভার্সিটিগুলো আপনাদেরকে ধারণ করার মতো ক্যাপাসিটি তাদের হাতে নাই। সেখান থেকে আসলে 60,000-এর মতো পড়াশোনা করতে পারবে। বাকি যে একটা বিশাল অংশ 80,000 এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট যারা এসএসসিতে পেয়েছে, তাদের পক্ষে ইউনিভার্সিটিতে পড়া সম্ভব হবে না। সুতরাং চ্যালেঞ্জটা অনেক বেশি। কিন্তু এখানে ফার্স্ট ইয়ারে অনার্স কলেজে ভর্তি হবেন, সরকারি বিজ্ঞান কলেজ, নটরডেম কলেজ, এক্সট্রা মানে বিভিন্ন কলেজে আপনারা ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে এই জায়গায় ফার্স্ট ইয়ারে কিছু ছাত্র বন্ধু বান্ধব আপনারা পাবেন যারা বলবে ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার। এরকম কেয়ার টেয়ার সারা যখন চলতে থাকবেন আর ইন্টারমিডিয়েট পরীক্ষার খাতায় বসে মাথার চুল, চোখের পানি, নাকের পানি সব একাকার করবেন, তখন আসলে কোনো লাভ নাই। সময় থাকতে সচেতন হওয়াটা দরকার। আপনার এসএসসির এই রেজাল্টটা আপনার আসলে কোনো ভ্যালুই অ্যাড করতে পারবে না যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে না পারেন। এইচএসসির ডাবল এ প্লাস আপনার কোনো ভ্যালুই অ্যাড করতে পারে না যদি আপনি একটি ভালো সাবজেক্টে পাশ করে অন্য কোনো জায়গায় আপনার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে সেটেল করতে না পারেন। আপনার ক্যারিয়ার সেটেল ভালো না হলে কেউ আপনারা কোনো দিন জিজ্ঞাসা করবে না এসএসসি আর এইচএসসির রেজাল্টটা কি। এটাই জীবনের শেষ। যেমনিভাবে ক্লাস 2, 3, 4, 5-এর রেজাল্ট, এসএসসির কোনো পরে আর কেউ কোনো দিন জিজ্ঞাসা করে না। কোনো দিন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না ক্লাস 8-এর তোমার রেজাল্ট কী ছিল, 9-এর রেজাল্ট কী ছিল। অথচ বাবা মারা 7, 8, 9, 10-এর রেজাল্ট নিয়ে খুবই কেয়ারফুল থাকে, কারণ তার ভবিষ্যৎটা যেন ভালো হয়। এসএসসির রেজাল্টটা ঠিক এমন, এইচএসসিতে যদি ভালো করতে না পারেন, অনেক ইউনিভার্সিটিতে এইচএসসির রেজাল্টের উপরে একটা মার্কস আপনাকে কাউন্ট করে দেয়। সুতরাং এই যে 2 বছরের যে সময়টা, এইটাকে আমরা বলছি দিস ইজ দ্য ট্রানজিশনাল পিরিয়ড অফ ইয়োর লাইফ, ইটস সো মাচ ক্রুশিয়াল। এই 2 বছরের সময়টাকে তোমার আইডেন্টিফাই করে দেবে ভবিষ্যৎ তোমার কিভাবে বিনির্মাণ করা হবে। এই 2 বছরের লেখাপড়ার স্ট্র্যাটেজি তোমাকে আইডেন্টিফাই করে দেবে 2 বছর পরে গিয়ে আসলে তুমি কোথায় নিজেকে দাঁড় করাবা। আমি এখানে দাঁড়ায় আছি, আমার আইনে পড়ার খুব ইচ্ছা ছিল। অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য জায়গায় যেখানে চান্স পাইছি, আইনে আমার নসিবে জোটে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, সেখানে আইনে পড়ার জন্য সব সাবজেক্টে চান্স পেলেও আইনে যে ওয়েটিংয়ে যে চান্স পাচ্ছি, মানে আমার আসলে আল্লাহ রাব্বুল আলামিন কপালে লেখে নাই যে আইনে আমার ভর্তি হইতে হবে। তো রাগ হয়ে গিয়ে যাই অন্য আরেকটা সাবজেক্টে ইকোনমিক্সে যে ভর্তি হইলাম। তো আমাদের একটা প্রত্যাশা থাকে, ক্লাস 6 থেকে এক ধরনের স্বপ্ন দেখছি আইনজীবী হব, বিচারপতি হব। কিন্তু একটা পর্যায়ে এসে অনার্সের সাবজেক্ট যখন আমি পাই না, অ্যাডমিশনে যখন ভালো সামনের দিকে রেজাল্ট করতে পারি না, তখন আমার পক্ষে আসলে আইনে পড়া সম্ভব হয় নাই। অনেকের মানে ডাক্তারি পড়ার ছোটোবেলা থেকে অদম্য স্পৃহা, বাবা জন্মের আগেই স্বপ্ন দেখা শুরু করে আমার একটা ছেলে হইলে ডাক্তারি পড়াবো। সে ছেলে আসলে ডাক্তারি পড়তে চায় কি চায় না, এটা তো বাবার চিন্তা করারও সময় নাই। এরপরে ছেলের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হয়, তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ডাক্তারি পড়তে হবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে তার বায়োলজি ভালো লাগে না, অথচ তার ডাক্তার হইতে ইচ্ছা করে। একটা সময় গিয়ে তার দেখা গেল হায়ার ম্যাথ দেখলেই গায়ে 106 ডিগ্রি জ্বর আসে, অথচ তার ইচ্ছা হচ্ছে, একান্ত ইচ্ছা সে বুয়েটে পড়বে। তো যার হায়ার ম্যাথ ভালো লাগে না, ফিজিক্স ভালো লাগে না, সে বুয়েটে কেমনে পড়বে? যার বায়োলজি ভালো লাগে না, সে মেডিকেলে কেমনে পড়বে? এরকম ক্যারিয়ারের মধ্যে ডিসঅ্যাসপাইরেশনটা আমাদের মধ্যে যখন অনেক বিগেস্ট আকার ধারণ করে, তখন ছাত্রদের একটা বড় অংশ তাদের ক্যারিয়ার থেকে ফল ডাউন করে। তোমাদেরকে মাথায় রাখতে হবে, এইচএসসির এই স্তরে তোমার যে রিজার্ভেশন বা প্রত্যাশা, তুমি যেখানে পড়তে চাও, যা করতে চাও, এজন্য কিন্তু সব কিছু এখন ওপেন। আমাদের সময় হয়তো এত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ছিল না, আমাদের সময় কোডিংগুলো এত ব্যবহার করা যেত না, ইনফরমেশন এত অ্যাভেলেবেল ছিল না। কিন্তু মাত্র 5-7 বছরের ব্যবধানে টেকনোলজি যেভাবে আপগ্রেডেশন হয়েছে, তাতে তোমাদের কাছে ইনফরমেশন সো মাচ অ্যাভেলেবেল। এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে যাচাই বাছাই করা, নিজের রাস্তাকে পরিশীলিত করা, এবং এখানে কম্পিটিশনের এই যুগে দাঁড়িয়ে নিজেকে কম্পিটিশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরা এই বছরের রেজাল্টেও দেখেছো, মেয়েদের রেজাল্টের পরিমাণ অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন মেয়েদের মধ্যে 30% হচ্ছে পাস করতো বা A+ পাইতো, আর 70% ছিল ছেলেরা। ছেলেদের আস্তে আস্তে এমন অধপতন, আর মেয়েরা আস্তে আস্তে পড়াশোনার দিকে এত ঝুঁকছে যে এই দুইয়ের মধ্যে এখন আরেকটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমার আশঙ্কা কিছুদিন পরে ছেলেদের জন্য কোটা সিস্টেম চালু করতে হবে, যে আসলে কোটা সিস্টেম না হইলে তো এরা A+, যেমন এইবারও A+ মেয়েরা বেশি পাইছে, মেয়েদেরকে আমরা কংগ্রাচুলেট জানাই। কিন্তু ছেলেরা যদি এইভাবে অধপতন হয়, তাহলে এটা তো দুর্ভাগ্যের বিষয়। তোমার সংসার আদি টিকবে না ঠিকঠাক মতো, তোমার মাথায় রাখা উচিত। কারণ হচ্ছে তুমি যদি চাকরি না পাও, কাজ না করো,
তাহলে তোমাকে কে আসলে বিয়ে দিবে, ভবিষ্যৎটা কি হবে? এইটাকে চিন্তা করেও অন্তত একটু লেখাপড়া করা উচিত। আমাদের লেখাপড়ার দিকে একটু ঝোঁকা উচিত। ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিমুখ করে দিচ্ছে অত্যাধিক পরিমাণে। মানে কোনো কিছু হইলে আমরা এবার বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, যারা ফেল করছে তারা আন্দোলন শুরু করছে তাদের পাশ করাই দিতে হয়। এটা 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 কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় একটা জাতির জন্য। আমি লেখাপড়া না করে যদি সার্টিফিকেট নিয়ে পাশ করি, এরকম বিনা পাশে তো একবার মেডিকেলেও ভর্তি হইতে পারছিল মনে হয়, কি একটা সিস্টেমে, ওই যে প্রশ্ন ফাঁস হওয়ার পরে ওই ব্যাচটাকে এখনো পর্যন্ত সবাই আইসোলেট করে রাখে। ওই ব্যাচের কাছে কেউ জানতে পারলে যে ওই রকম প্রশ্ন ফাঁসের ব্যাচ, ওর কাছে কেউ চিকিৎসা নিতে যায় না, ভয় পায় যে কোন সময় কি অপারেশন করে আর কি দশা হয়। তো যে ছাত্র অটো পাস নিয়ে পাশ করে, ইউনিভার্সিটিতে গেলেও তার রেজাল্টের অবস্থা খুবই খারাপ, বেসিক ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে না, হায়ার স্টাডিতে যেতে গেলে অবস্টাকল, ভবিষ্যৎটা তার জন্য অন্ধকার হচ্ছে। ইন্টারমিডিয়েটের লেখাপড়াটা হচ্ছে একটা বড় বেসমেন্ট তৈরি করে, এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এই বেসমেন্টটাকে আরও বেশি এক্সটেনশন করা সম্ভব হয়। এ কারণে এই সময়টায় অনেক বন্ধুবান্ধব তুমি পাবা যারা তোমার কাছে এসে বলবে যে চল না 31st নাইট, এটা তো একদিনই হয় বছরে, 21 ফেব্রুয়ারি এটা তো একদিনই হয় বছরে, 26 মার্চ এটা তো একদিনই হয় বছরে, পয়লা বৈশাখ এটা তো একদিনই আসে বছরে, আরে 2 ঈদ বছরে তো একবারই আসবে। এইভাবে করতে করতে তার একবার হিসাব করতে করতে দেখবা বছরের এক বছরে মানে এক বছরে 365 দিনে 120 দিনই শেষ। একদিন ওই একদিনের পাল্লায় যদি কেউ পড়ে যাও তাহলে তার খবর আছে। এখানে একটু সতর্ক থাকতে হবে যে প্রতিটা সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে অনেক বেশি অধ্যাবসায়ী হতে হবে। পরিশ্রম যদি না করো, নিজেকে যদি আইডেন্টিফাই করতে না পারো, সামনের চ্যালেঞ্জগুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারো, একটা সময় চলে গেলে চোখের পানি ফেলেও কোনো লাভ নাই, তোমার পাশে আসলে কাউকে পাবা না। মাথায় রাখবা, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি তখন ওই যে অনেক বন্ধু ছিল ক্লাসে 150 স্টুডেন্ট, কারো সাথে কোনো এখন আর যোগাযোগ নাই। কারণ আমি যে ভার্সিটিতে পড়ছি ওইখানে আসলে আমার সাথে আর কেউ, আমার ক্লাসের কেউ চান্স পায় না, যার ফলে আর সম্পর্কটা কাট আপ হয়ে গেছে অনেকটা। কতদিন তাদের সাথে ব্যয় করেছি, ক্লাস ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে খেলাধুলা করার জন্য। তো এত বন্ডিংসটা আমাদের মধ্যে ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে যখন চান্স পেলাম তখন আমার আবার ফ্রেন্ড সার্কেল আলাদা। আমার প্রত্যাশা আবার অন্য লেভেলের সাথে, যে না ওদের সাথে সম্পর্ক রাখলে আমার সামনের দিকের ভবিষ্যৎ ভালো। যারা নিচের দিকে ফল ডাউন করছে তাদের সাথে আর কেউ কোনোদিন সম্পর্ক রাখে না। এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য একটা বন্ডিংস তৈরি হয়। এই বন্ডিংসগুলোকে আমরা যেন এমন না করি আমার ক্যারিয়ারের জীবনের সময়গুলোকে আস্তে 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 নষ্ট করে ফেলে। সময়টা খুবই মূল্যবান বস্তু। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি, যদি তুমি তাকে কাটতে না পারো তাহলে এই সময় একদিন তোমাকে কেটে চৌচির করে ফেলবে। সুতরাং সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। যখন তোমার কাছ থেকে সময় চলে যায় আর তুমি যখন সময়কে কাজে না লাগাও, একটা সময়ে যখন তুমি এসে তোমার বার্ধক্যে উপনীত হও আর বুঝতে পারো এখন আমার হাতে আর সময় নাই, আমার কিছু করার নাই, তখন মানুষ খুব আফসোস করে এবং সুপ্ত আর্তনাদ তার মধ্যে জেগে ওঠে। তখন একজন শের লিখেছেন, বলেছেন যে তখন বার্ধক্যে উপনীত হয়ে মানুষেরা বলতে থাকে, লাইতা শাবাবা ইয়াউদ ইয়াউমান আখবারহু মা ফাআলাল মাশিব, হায় যৌবন যদি আবার ফেরত আসতো, সেদিন আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণটা করেছে। সুতরাং বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনের মূল্যটা বুঝতে শিখো। বার্ধক্যে যখন উপনীত হওয়া, ঠিক মতো হাঁটতে পারবা না, পাগুলো সাপোর্ট করবে না, ব্রেন সাপোর্ট করবে না, হাতগুলো সাপোর্ট করবে না, কিন্তু যৌবনের এই সময়গুলোতে তুমি সব কিছুকে, বুকের তাজা রক্ত আছে, হাতে অনেক শক্তি আছে, খাদ্য খেলে শক্তির সঞ্চার হচ্ছে, অনেক কিছুকে তুমি বলতে পারো আমি অস্বীকার করি, আমি মানি না, তুমি আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবা না। কিন্তু এই তারুণ্যের জয়গান, এই তারুণ্যের শক্তিটা আমি যদি সুপথে ব্যয় করি তাহলেই আমি আমার জীবনকে গড়ে তুলতে পারবো। এই সময়টাকে এই প্রপার ইউটিলাইজেশন করার জন্য তোমাদেরকে আহ্বান জানাই। অনেক বেশি অধ্যবসায় করতে হবে। অনেকে এখানে A+ পেয়ে এসেছো, হয়তো সব বিষয়ে A+ পাও নাই, 4 সাবজেক্ট প্রক্সি দিয়ে তোমাদেরকে A+ পাইয়ে দিয়েছে। এরপরেও যে সাবজেক্টগুলোর এখন মনে হচ্ছে দুর্বলতার কারণে আমি A+ পাই নাই, এই সাবজেক্টটাকে এমফাসাইজ দিতে হবে। নাথিং ইজ ইম্পসিবল ফর স্টুডেন্ট। আমাদের যে বই খাতাগুলো পড়ানো হয়, এই বই খাতা আসমান থেকে ওহী নাজিল করে হিব্রু ভাষায় কোনো ফেরেশতা নিয়ে আসে না। যে বইগুলো আমরা পড়ি এগুলো বাংলায় লেখা, এগুলো আমাদেরই কোনো ভাই লিখেছেন যিনি এই বাংলাদেশেরই নাগরিক, আর যিনি লিখেছেন তিনি এলিয়েন না, জেল ভাষায় লিখেছেন, তার মেধা দিয়ে লিখেছেন। আমার পক্ষেও সম্ভব সেই জিনিসটা অ্যাকোয়ার করা। এজন্য কোনো কিছুকেই দুঃসাধ্য এটা মনে করার কারণ নাই, বারংবার চেষ্টা করতে থাকবা, সফলতা আসবেই। এবং চেষ্টা করলে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে সেটা দেয়া হয়। আমি অনুরোধ জানাই, আমরা হয়তো একজন বিজ্ঞানী এডিসনের নাম শুনছো, টমাস আলভা এডিসন,
সে যখন বিদ্যুতিক বাতি আবিষ্কার করেছিল, সেই বিদ্যুতিক বাতি আবিষ্কার করার পরে একটা এক্সিবিশনের আয়োজন করেছিল গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এসে। তো বিদ্যুতিক বাতি আবিষ্কার করার পরে যখন এইটা প্রদর্শন করলো, সবাই তো হাতে তালি দিয়ে তাকে সম্বোধন জানাচ্ছে, আহা এখন আর অন্ধকারে থাকতে হবে না, এখন আর হেরিকেন জ্বালাইতে হবে না, এখন আর মোমবাতি জ্বালাইতে হবে না, আমরা বিদ্যুতিক বাতির যুগে অবতীর্ণ হয়েছি, পদার্পণ করেছি। কিন্তু টমাস আলভা এডিসন মনে মনে বলছে যে এই বিদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে এর পেছনে যে 10টা বছর আমাকে যে 10,000 বারের অধিক ব্যর্থ চেষ্টা করতে হয়েছে, এটা যদি এই জনগণ জানতো তাহলে আমার ভালো বিজ্ঞানী বলা তো দূরের কথা, এই এক্সিবিশনে কেউ আসতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু দিনের পর দিন ল্যাবে বসে আমাকে এই এক্সপেরিমেন্টটা করতে হয়েছে, আমি হাল ছাড়ি নাই। সুতরাং জীবনের চলার পথে কখনোই হাল ছাড়া যাবে না। সামনে যত কাঠিন্যতায় আসুক না কেন, দারিদ্রতা তোমাকে পেছনে টেনে ফেলে দেবে। অনেকের রেজাল্ট না হওয়ার পেছনে কারণ কি, আমি এটা অবজারভেশন নিয়েছি। আমি আমার এই ক্যারিয়ার অ্যাসপাইরেশনের উপর একটা রিসার্চ ওয়ার্ক করার সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখেছি কি কারণে ছাত্ররা এসএসসিতে ভালো করছে, এইচএসসিতে গিয়ে ফল করছে, কি কারণে একটা ছেলে ক্লাস 5-এ বৃত্তি পাচ্ছে, ভালো রেজাল্ট করছে, এসএসসিতে গিয়ে এ প্লাস পাচ্ছে না, কি কারণে এইচএসসিতে এ প্লাস পাচ্ছে, এসএসসিতে এ প্লাস পাচ্ছে, কোনো একটা ইউনিভার্সিটিতে সে চান্স পাচ্ছে না। তাহলে এর মধ্যে বেসিক তফাৎটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? তো এই বেসিক তফাৎটা আইডেন্টিফিকেশন করতে গিয়ে আমরা দেখেছি অনেকের পারিবারিক অসচ্ছলতা, দুর্বলতা, নিজের ব্যক্তি জীবনের এমন সঙ্গের সাথে সে মিশে গিয়েছে যার ফলে সে আর রিকভারি করতে পারে নাই। এভাবে করে করে তার জীবনটাকে আস্তে 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 সে নষ্টের দিকে ফেলে দিয়েছে। একটা সময় সে উপলব্ধি করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আর ফেরত আসার সুযোগটা তার জীবনে আর হয় না। কারণ সময় একবার চলে গেলে ওই সময়কে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে সেই সময়কে আবার রিস্টোর করে ফেলবে। সময়টা একবার চলে গেলে সে আস্তে 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 চলে যায়। এজন্য বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় আর নদীর স্রোত কখনোই অপেক্ষা করতে পারে না। তোমার জীবনের একটা লক্ষ্য আছে, দেখবা লক্ষ্যটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমরা ওই যে নেপোলিয়ান বোনাপার্টের গল্প তোমরা শুনেছো, ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়ান যখন এই ইউরোপে তার অভিযান পরিচালনা করেছিলেন, অল্প বয়স 20 বছরেরও কম বয়সে তিনি এই অভিযান পরিচালনা করেছিলেন, তখন নেপোলিয়ানের দাপটে টোটাল ইউরোপ তার পদানত হয়েছিল। ইভেন অভিযান পরিচালনা করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এই যুবক তার যখন একেবারেই আর্লি স্টেজ, 10-12 বছর বয়স হবে, কি আর বুঝে, সুন্দর মোটা সোটা গাড্ডা শরীর, এই অবস্থায় সে একদিন বাজার থেকে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে দেখে এক জায়গায় খুবই ক্রাউডেড সিচুয়েশন, ভিড় অবস্থায় আছে। তখন সে দেখলো যে এর ভিতরে একজন জ্যোতিষী মানুষের হাতের রেখা দেখে দেখে বলে দিচ্ছে ভবিষ্যৎ কি হবে। তখন নেপোলিয়ান মাথা দিয়ে ঠেলে ওই ভিড়ের মধ্যে ঢুকে যায়, বলছে, আঙ্কেল আঙ্কেল প্লিজ আমার হাতটা একটু দেখে বলেন তো আমার জীবনে আমি সফলতা অর্জন করতে পারবো কিনা। তখন নেপোলিয়ানের হাত দেখে জ্যোতিষী বলছে যে তোমার হাতের রেখা বাবা এখান থেকে বাঁকা, এটা যদি এইভাবে সোজা হইতো তাহলে তোমার ব্যাপারে চিন্তা করা যেত, কিছু একটা তুমি করবা। বের হয়ে গিয়ে পকেটে কিছু টাকা ছিল, একটা ব্লেড বা একটা ছুরি কিনছে, কিনে এরপরে হাতের রেখা এখান থেকে যেটা বাঁকা ওইটা ধরে টেনে একেবারে সোজা বানাই দিচ্ছে। এখন তো ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে এখান থেকে। আর এক হাতের এই আঙুল দিয়ে এটাকে এরকম চেপে ধরে এরপরে আবার ভিড় ঠেলে ভিতরে ঢুকে যায়, বলছে, আঙ্কেল দেখেন তো এইবার আমার জীবনে আমি কিছু করতে পারবো কিনা। এখন জ্যোতিষীর অবস্থা দেখে যে পাগল না কি সে বুঝতে পারতেছে না, ছেলেকে অবজারভেশন করার চেষ্টা করছে, তাকিয়ে থেকে দেখলো যে না এ এত পাগল না যেরকম পাগল মনে করছিলাম। তারপরে হাতের দিকে তাকিয়ে বলছে, বাবা তোমার হাতের রেখা তোমাকে আসলে কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না, তোমার ভিতরে যে অদম্য স্পৃহা আছে এই স্পৃহাই তোমার জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ একদিন। এজন্য তুমি যদি তোমার জীবনের গতিপথকে আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার জীবনের সফলতা অর্জনের জন্য ইটস এনাফ ইজ এনাফ। আর যদি তুমি নিজেকে মানে এই সমাজের সাথে তাল মিলিয়ে স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দাও তাহলে এই সমাজ ব্যবস্থা তোমাকে আসলে কিছুই দিতে পারবে না। এই কারণে তুমি যে টার্গেটটা তোমার জীবনে এখন করেছো, অনেকের টার্গেট আছে ডাক্তার হবো। আমি বিভিন্ন জায়গায় ক্যারিয়ার সেমিনারগুলোতে আলোচনা করতে গিয়ে শুরুতে জিজ্ঞাসা করছি, এখানে যারা তোমরা আসো তাদের মধ্যে ডাক্তার হইতে চাও কে কে, ইঞ্জিনিয়ার হইতে চাও কে কে, এই দুইটা বলার পরে হাত উঠানো শেষ, আর কিছু খুঁজে পাওয়া যায় না। এরপরে যদি বলি তোমরা মুদি দোকানদার হবা কে কে, কুলি মজদুর হইতে চাও কে কে, এটা হতে অন কাইন্ডস অফ প্রফেশন, এইটা আর কেউ হইতে চায় না, এটা কেউ হইতে চায় না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চায়। আমার মনে হয় এগুলো যোগ করলে যা হয়, বাংলাদেশে এত রুগীও নাই, এত ডাক্তার বাংলাদেশে হইতে চায়। তো এখন এত ডাক্তার তো আসলে সবার অ্যাসপাইরেশন থাকে, কিন্তু কেউ তো হইতে পারবে না। একটা অংশ হবে যারা আসলে অনেকের মধ্যে অন্যতম,
এজন্য ফ্যাসিলিটিসগুলো তোমার জন্য সবই সমান। তুমি যে বই পড়তে চাও, যে বই পড়ো, তোমার একই বই সরকার কর্তৃক নির্ধারিত করা হয়েছে আরেকটা স্টুডেন্টের জন্য। সুতরাং সুবিধা সবার জন্য একই, কিন্তু পার্থক্য সৃষ্টি করে তোমার পরিশ্রম। তুমি যদি পরিশ্রম করতে পারো, যে প্রত্যাশা তোমার রয়েছে সেই প্রত্যাশাকে তুমি আপহোল্ড করতে পারো, তোমার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারবে। সক্রেটিসের একটা গল্প প্রায় বলি, তিনি বলেছেন একটা সেমিনারে এরকম আলোচনা করছেন, একটা ছেলে খুবই আগ্রহী হয়ে সেমিনার শেষে দাঁড়িয়ে সক্রেটিসের কাছে বলছে, একবারে 14-15 বছর বয়স, বাবরি কাটা চুল, সুন্দর চেহারা, গিয়ে বলছে যে আঙ্কেল, ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই সাকসেস ইন মাই লাইফ, আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তখন সক্রেটিস তাকে বলছে যে বাবা, তুমি যদি সফলতা অর্জনের গল্প শুনতে চাও, এখানে অনেক গল্প বলা যাবে না, তুমি আগামীকাল নদীর পাড়ে আমার সাথে দেখা করো। সক্রেটিস আগে গিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটা ইনটিন করে গেছে সক্রেটিসের সাথে দেখা করতে। সক্রেটিস দেখার সাথে সাথে ঘাড়ে হাত দিয়ে তাকে পানির ভিতরে নামাই দিছে। দুইজনই হাঁটতেছে, বুক সমান পানি, ছেলেটা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে সক্রেটিস পিছনের বাবরি কাটা চুল ধরে এরপরে পানির মধ্যে চুবাই ধরছে। ছেলেটা ফর্সা, যত উপরে ওঠার চেষ্টা করে তাকে তত পানির নিচে চুবিয়ে ধরে। একটা পর্যায়ে হাঁসফাঁস করছে, নিঃশ্বাস নিতে পারছে না। তখন তার চেহারার আকৃতি বিবর্ণ আকৃতি ধারণ করলো। সক্রেটিস দেখলো যে আর কিছু সময় যদি তাকে পানির ভিতরে রাখি তার সাবলীলা সাঙ্গ হবে, সুতরাং তাকে উঠাইলো। উঠানোর পরে ছেলেটা কতক্ষণ হাঁসফাঁস করে নিঃশ্বাস নিচ্ছে, এরপরে তাকে ডাঙায় নিয়ে আসলো। ছেলে তখনও হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিতে না পেরে কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে। তখন সক্রেটিস তাকে একটু শান্ত হওয়ার পরে বলল যে বাবা, পানির নিচে এতক্ষণ পর্যন্ত যে ছিলা, কি চাচ্ছিলা তুমি, আকুলভাবে কি প্রার্থনা করছিলা? তখন ছেলেটা বলছে, আঙ্কেল, বাতাস চাচ্ছিলাম, বাতাস। তখন সক্রেটিস বললো যে বাবা, ওই সময় পানির ভিতরে যদি বাতাস না দিয়া একটা সোনা, রূপা, হীরা, চাঁদি এগুলো দেয়া হইতো, এগুলো নিয়ে তুমি খুশি থাকতে পারতা না? বলছো ওগুলা দিয়ে কি করো? আমি যদি নাই বাজি, আমার বাতাসই যদি না হয়, অক্সিজেনই যদি না পাই, তাহলে ওই সোনা, দানা, হীরা, জহরাত দিয়ে কি করবো? তখন সক্রেটিস তাকে বললো যে বাবা, সফলতার কোনো রহস্য নাই। তুমি যেই জিনিসটা চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও, তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে। সফলতার জন্য তুমি আমি যা চিন্তা করি, মনে হচ্ছে এপিজে আবুল কালাম আজাদের কথা এখানে হয়তো আসার কথা। সে বলছে যে স্বপ্ন হচ্ছে সেই জিনিস যা তোমাকে ঘুমাতে দেয় না। যেটা তোমাকে ঘুমাতে দেয় ওটা তো কোনো স্বপ্ন হইতে পারে না। সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো, আমি এরকম হব ওরকম হব, কিন্তু বই পড়তে ইচ্ছা করে না, সময় উল্টাপাল্টা ব্যয় করতে ইচ্ছা করে, সকালে 10টা পর্যন্ত ঘুমাই, রাতে অনেক রাত পর্যন্ত ফেসবুক টিপতে থাকি, এরপরে সকালে যদি নামাজ পড়ি তো পড়ি, সাথে সাথে আবার নাওমে সানি। দ্বিতীয় ঘুম না দিলে তো এটা স্ট্যাটাসের সাথে মিললো না। একটা মানে একটা আছে না, আমি হচ্ছে একটা স্ট্যাটাস ধারণ করি, সকাল 9টা-10টা পর্যন্ত না ঘুমাইলে তো স্ট্যাটাসের সাথে মিলে না। অথচ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স হিম অ্যান্ড হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। প্রত্যুষে যদি ঘুমাতে যাও আর দ্রুত ঘুম থেকে ওঠো, তাহলে তুমি কয়েকটা ক্যারেক্টারিস্টিক তুমি পাবা। আর যদি তুমি এইগুলা না করো, তাহলে গ্যাস্ট্রিক, আলসার, এরপরে কিডনির রোগ, নানা ধরনের বাজে বাজে রোগে আক্রান্ত হয়ে যাও। অল্প বয়সে হার্ট স্ট্রোক করে মারা যাওয়ার পরিমাণ বাংলাদেশে বেড়ে যাচ্ছে। বাংলাদেশে একটা পেশা আছে যেই পেশায় কোনো লস নাই, একটা হসপিটাল দিলে ওর জীবনে আর কোনো সমস্যা নাই, ওইটা আর লস হয় না, কারণ বাংলাদেশে রুগীর কোনো সমস্যা নেই। বাংলাদেশে যত রোগ, যত লোক, তার চাইতে বেশি হয় রুগী, রোগের কোনো শেষ নাই। এটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। সুন্নতে নববীর আলোকে জীবন যাপন যদি আমরা করতে পারতাম, আমাদের দ্বারা অনেক কিছুই সম্ভব ছিল। যে মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা ইউটিলাইজেশন আমি করি না। যে মেধাটা তোমাকে দিয়েছে, এগুলো সাইন্টিফিক অ্যানালাইসিস করে দেখা গিয়েছে 1.5 কেজির একটা মগজ আল্লাহ দিয়েছে। এই মগজটার যে পাওয়া, তা পৃথিবীর কোনো সুপার কম্পিউটারের সাথে কম্পেয়ারেবল না। পৃথিবীর অন্যতম একটি পাওয়ারফুল সুপার কম্পিউটার, যাকে ক্রেওয়ান সুপার কম্পিউটার বলা হয়, এই সুপার কম্পিউটার 1 ন্যানো সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলাস করতে পারে। জটিল ক্যালকুলাস দিয়ে প্রেস করবা, 1 ন্যানো সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলাস করে দিতে পারে। মানুষের এই মস্তিষ্ককে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে, এটা যদি মাইক্রোচিপস যন্ত্রগুলো পাশাপাশি বসিয়ে এই মস্তিষ্কের পাওয়ার যে পরিমাণে রয়েছে, এখানে যে পরিমাণে নিউরন উৎপাদন হচ্ছে, এগুলোকে যদি ইউটিলাইজ করে একটা মেশিনারি ডিভাইসে কনভার্ট করা সম্ভব হয়, তা তৈরি করতে অন্তত 20,000 কোটি কোটি টাকার প্রয়োজন হবে। 20-এর পরে 17টা শূন্য, বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে। এই টাকা দিয়ে যদি কেউ বানাইতেও পারে, এটা রাখার জন্য যে স্পেসের প্রয়োজন হবে, 100 তলা বিশিষ্ট 18 থেকে 20টা বিল্ডিং পাশাপাশি রাখলে যে পরিমাণে স্পেসের প্রয়োজন হয়, ওই চিপসটা বসাতে ঠিক তার চেয়ে মানে সেই পরিমাণে স্পেসের প্রয়োজন হবে। এর বিদ্যুতের তো অভাব নাই, মানে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগবে শুধু এইটা চালানোর জন্য। ক্যান ইউ ইমাজিন কি পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছে। আর বলা হয়েছে এই মস্তিষ্ক যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত, মানুষ তো 1% 2%ও ব্যবহার করতে পারে না, এটা যদি 100% ব্যবহার করা যেত, 1 ন্যানো সেকেন্ডে সেখানে 10,000 বিলিয়ন ক্যালকুলাস করার সক্ষমতা অর্জন করতো মানুষের এই মস্তিষ্কটা। অর্থাৎ একটা সুপার কম্পিউটার
অনর্গল কাজ করবে, 1 বছর যদি সে অনর্গল কাজ করে উইদাউট এনি ইন্টারাপশন, তাহলে মানুষের মস্তিষ্কের মাত্র 1 মিনিটের কাজ সে করতে পারে। তাহলে কত নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষের দিকে তাকিয়ে বলছেন যে তুমি তোমার দিকে তাকাও, দেখো কত চমৎকারভাবে মানুষকে আমি সৃষ্টি করে দিয়েছি, আমার সৃষ্টিকুলের দিকে তাকাও আর তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তোমার দৃষ্টি বারবার ফেরত আসবে তোমার দিকে, তুমি অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ পাবা না। তোমার যে মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, দয়া করে সেটার যেন ইউটিলাইজ করি। আমাদের যুবকদের হাতে আজকে আমাদের এই শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের যুবকদের আমরা ব্যবহার করতে পারছি না। আর এটা ব্যবহার করতে না পারার কারণে আজকে জাতি যে অপরিণামদর্শী একটা ভবিষ্যতের দিকে যাচ্ছে, এটা হয়তো তোমরা স্টেজে বুঝতে পারছো না। আমরা কিছুটা ইকোনমিক্স পড়ার কারণে কিছুটা হইলেও আশ করতে পারি, জাতি এক অপরিণামদর্শী ভবিষ্যতের দিকে যাচ্ছে। কারণ সে জাতি তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে একটা নির্ধারিত সময় একটা দেশের কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ যখন সবচেয়ে বেশি থাকে তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। বাংলাদেশে বর্তমানে 9% আছে ডিপেন্ডেন্সি পিপল, যা বাংলাদেশের জন্য অবিস্মরণীয় একটা জিনিস। এটা আবার বাংলাদেশ পাবে 100 বছর পরে গিয়ে, 100 বা 80 বছর পরে গিয়ে এই সিচুয়েশন পায়। পৃথিবীর যে দেশ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পায়, সেই দেশ যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইউটিলাইজ করে তাহলে তারা সুপার পাওয়ারে পরিণত হয়। তুমি তাকাও আমার পার্শ্ববর্তী সিঙ্গাপুরের দিকে, হংকংয়ের দিকে, চায়নার দিকে, মালয়েশিয়ার দিকে, এরপরে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, সুইডেন, ডেনমার্ক, জাপান, জার্মান, ওই দেশগুলো কেন উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করেছে? কারণ সে তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইউটিলাইজ করছে। চায়না যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, চায়নায় কমিউনিস্ট রিভলিউশন হয়েছিল 1949-এ, এরপর থেকে দীর্ঘ সময় ধরে তারা একটা স্ট্রাগলের মধ্যে চলেছে। এরপরে তারা 1976 সালে যখন মাও সেতুংয়ের মৃত্যু হলো, নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্তের ডাক দিয়ে জে দিয়াওপিং তিনি ক্ষমতায় আসলেন। তিনি ক্ষমতায় আসার পরে সেখানে নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত চালু করে দিল, সম্পদের উপরে মানুষকে ইম্পাওয়ার্ড করা হলো। এরপর থেকে চায়নার ইকোনমি 1975-76 সালে যা ছিল, বাংলাদেশের ইকোনমি একেবারে সেম ছিল, বা কিছু কিছু ক্ষেত্রে চায়নার ইকোনমি আরও খারাপ ছিল, বাংলাদেশের অর্থনীতি আরও ভালো ছিল। কিন্তু আজকে পৃথিবীতে অর্থনীতির দিক থেকে সবচেয়ে বড় সুপার পাওয়ার হচ্ছে চায়না, যেটা আমেরিকার অর্থনীতিকেও এখন টপকে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আজকে পৃথিবীর কোনো জায়গা থেকে তার ইম্পোর্ট করতে হয় না, সারা পৃথিবীর সব জায়গায় সে এক্সপোর্ট করে। ট্রিলিয়ন ডলার সে ইনভেস্ট করে রাখছে। সে ঢাকা শহরের মতো একটা ছোট্ট একটা সিটি, বা ঢাকার চাইতেও ছোট একটা সিটি সে তৈরি করছে হংকং, ম্যাকাও আর গুয়াংপু রিভারের পাশে। সেই জায়গাটাকে বলা হয় গ্রেটার বে এরিয়া। এই গ্রেটার বে এরিয়ার যে ইকোনমিক ভ্যালু সেটা বর্তমানে $2.2 ট্রিলিয়ন। এটা 4 বছর পরে হয়ে যাবে $4.8 ট্রিলিয়ন। এটা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ইকোনমিক হাব তারা তৈরি করছে গুয়াংজুতে। ক্যান ইউ ইমাজিন? এত বিশাল অর্থনীতি তারা মাত্র 40 বছরের মধ্যে রিফরমেশন করতে পারলো। তাদের মাথাপিছু আয় 140 কোটি মানুষের মাথাপিছু আয়। এদের মাথাপিছু আয় বাংলাদেশের মতো এত শুভঙ্করের ফাঁকি না। এদের গিনি কোএফিসিয়েন্ট খুবই ক্লোজলি রিলেটেড। গিনি কোএফিসিয়েন্ট বলতে বোঝায় হচ্ছে ইনকাম ডিসপারশন লেভেল, অর্থাৎ আমার ইনকাম হচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা, ওই ভাইয়ের ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। তো দুইজনেরটা যোগ করলাম, 1,10,000 টাকা, 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, দুইজনের মাথাপিছু আয় হচ্ছে 55,000 টাকা। অথচ ও হচ্ছে রিক্সায়ও চড়তে পারে না, আর একজন হচ্ছে এসি রুমে ঘুমায়। এই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এগুলো হচ্ছে $2,882 ব্যাকগ্রাউন্ডের হিসাব। 5% মানুষের কাছে দেশের 80% সম্পদ জিম্মি হয়ে আছে। ক্যান ইউ ইমাজিন? আর বাদ বাকি 20% সম্পদ আমার মতো এরকম লেইম্যানরা ভোগ করে থাকে। এটার যদি প্রপার ইউটিলাইজেশন হতো, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা অ্যাবলিশ করে দিয়ে কল্যাণমুখী ওয়েলফেয়ার স্টেট সিস্টেম আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে এই দেশের মধ্যে এত বৈপরীত্য, এত করাপ্টেড পিপল, এত ছিনতাইকারী, এত রাজনৈতিকভাবে করাপ্টেড পিপলের জন্ম হতো না। আমরা সেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। যেটা চায়না করেছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, লিটল ড্রাগনভুক্ত ইকোনমিক ডেভেলপমেন্ট যারা করেছে, তাদের অর্থনীতি কেন কম্পেয়ারেবল আমাদের সাথে? কারণ তারা যখন স্টার্ট করেছে, আমরা যাবেন গুয়াংজু রিভারের পাশে যদি যান, আমি সেইখানে গিয়ে তাদের ব্যাক হিস্ট্রি দেখে অবাক হয়েছি। 1978 সালে গুয়াংজু রিভার, চায়নার সবচেয়ে বিশাল এক নদী, সেটার যে অবস্থা ছিল বাংলাদেশের বুড়িগঙ্গার সাথে তুলনা করলে কোনো অংশে কম না, বরং বুড়িগঙ্গা তৎকালীন সময় আরও ভালো ছিল। আর আজকে সেখানে গেলে চোখ ধাঁধানো ডেভেলপমেন্ট দেখলে আসতে ইচ্ছা করবে না। তার পাশেই বিশাল 100-150 তলার বিল্ডিং বানায় রাখছে তারা।
যে ডেভেলপমেন্ট তারা করছে, করাপশনকে দূরে রেখে যখন লায়াবিলিটি, ইন্টিগ্রিটি এবং দেশপ্রেম, সার্বভৌমত্বকে নিয়ে তারা ভেবেছে, তখন দেশের উন্নতি হতে 140 কোটি মানুষের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবাইকে সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে তাদের 40টা বছরও সময় লাগে নাই। আমাদের দেশেও উন্নতি করতে একটু ছোট্ট একটা ভূখণ্ডে 5 বছরের বেশি সময় লাগার কথা না। কিন্তু প্রবলেম হলো এদেশের যুবশ্রেণীকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল, যেভাবে এম্পাওয়ার্ড করার দরকার ছিল, তাদের মধ্যে চাকরি পাচ্ছে না। 40 লাখ বেকার বাংলাদেশে এখন পর্যন্ত আছে, যাদেরকে পিওর আনএমপ্লয়েড বলা হয়। অনার্স মাস্টার্স পাশের পরে তারা চাকরি পাচ্ছে না, 40 লাখ বেকার রাইট নাও। কিন্তু আমরা যদি আরো একটু হিসাব করি, যেটাকে ডিসগাইজ আনএমপ্লয়েড বলে, ছদ্মবেশী বেকারত্ব, আপনার চাকরি করার ক্যাপাসিটি আছে 20,000 টাকার, আপনাকে সরকার এ দেশ চাকরি দিচ্ছে 12,000 টাকা হায়ার করছে, আপনি বাধ্য হচ্ছেন চাকরি নাই তাই আপনার ক্যাপাসিটিকে ডাউন করে আপনি 12,000 টাকার চাকরি করতে। ওই যে 8,000 টাকা আপনি অতিরিক্ত পাওয়ার কথা, কিন্তু এই সোসাইটি আপনাকে বঞ্চিত করছে, এটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়েড। ছদ্মবেশী বেকারত্ব সৃষ্টি করে রাখছে, অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না, দক্ষতা অনুযায়ী তাদেরকে সেটেলমেন্ট করা সম্ভব হচ্ছে না। আমার দেশ থেকে বিদেশে 1,55,00,000 মানুষ ডায়াসপোরা হয়ে আছে, তাদের অধিকাংশই আবার যায় হচ্ছে গাড়ি মোছার জন্য, তারা অধিকাংশ যাচ্ছে মানুষের ঘর মোছার জন্য। অথচ এদেরকে যদি ট্রেন আপ দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারতাম, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র এইটা আরও বেশি বড় আয়ের ক্ষেত্রে পরিণত হতো। আমাদের দেশে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায়, আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে 1 বছরের ব্যবধানে। শেখ হাসিনার সময় ফ্যাসিবাদী আমলে যখন তারা হচ্ছে ওই যে মানে হত্যাকাণ্ড শুরু করলো, তখন বিদেশের ভাইয়েরা হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল 2 সপ্তাহ। 2 সপ্তাহে দেশের যে অবস্থা, হাত পা ধরে বলছে আপনারা দয়া করে রেমিটেন্সটা পাঠান, আমরা দেখতেছি দেশে শান্তি অবস্থা বিরাজ করে। এটা কেন বলছে? কারণ জানে রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আর কিছু চলবে না। $40 বিলিয়ন আমাদের দেশে প্রতি বছর রেমিটেন্স আছে, এখন আবার বেড়ে গেছে, এটা আরও আসবে। এই $40 বিলিয়ন একেবারে শুধু পিওর আয় এই দেশে আয় হয়। আর বাংলাদেশে আয়ের সবচেয়ে বড় আর একটা খাত হচ্ছে আরএমজি সেক্টর, রেমিটেন্স গার্মেন্ট সেক্টর। $22-23 বিলিয়ন এখান থেকে আয় হয়, কিন্তু তার মধ্যে অধিকাংশ হচ্ছে ফাঁকিটা হচ্ছে আমার দেশের মেশিনারি উৎপাদন হয় না, নিট ওয়্যার, ওভেন বা হচ্ছে কটন যেগুলো প্রয়োজন হয়, ডাইংয়ের জন্য যা প্রয়োজন হয়, এগুলো সব প্রোডাকশন হয় বাইরে। তো সব বাইরে থেকে আমাকে কিনে নিয়ে আসতে হয়, মেশিনারি কিনে নিয়ে আসতে হয়, শুধু বাংলাদেশে বসে এখানে একটু প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে আবার বিদেশে চলে যায় এটা বিক্রি করার জন্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বা আমেরিকা আমার এখানে বিক্রি করতে হয়। তার মানে প্লাস মাইনাস করে আমি বিক্রি করি $20-22 বিলিয়ন, আর আমি কাঁচামাল র মেটেরিয়ালস কিনি $18 বিলিয়ন দিয়ে, প্লাস মাইনাস করলে $3 থেকে $4 বিলিয়ন আমার দেশে আসলে থাকে। এটা কি আসলেই খুব মিজারেবল কোনো অ্যামাউন্ট না? বাংলাদেশের অর্থনীতিকে করাপ্টেড করে রাখা হয়েছে, শুধু একটা ক্ষেত্রেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে। অথচ এদেশে পর্যটন খাতকে অনেক বড় একটা খাতে পরিণত করা সম্ভব ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন এরিয়া বাংলাদেশে যেটি রয়েছে 155 কিলোমিটারের বিশাল লংয়ের সি পিচ, যা পৃথিবীর কোথাও নাই। এটাকে যদি ইউটিলাইজ করা সম্ভব হতো, এটাকে যদি সরকারিকরণ করা যেত, ন্যাশনালাইজেশন করে এটাকে যদি ইন্টারন্যাশনাল মানের একটা পর্যটন হাব তৈরি করা যেত, তাহলে এই জায়গায় যেভাবে রেমিটেন্স এইখানে যেভাবে আয় করা সম্ভব ছিল পর্যটন খাতে, অকল্পনীয়। মালয়েশিয়াতে আমি গিয়ে দেখছি যে 600 ফিট 700 ফিট উপরে কেবল কার দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেইখানে আবার 20 তলা বিশাল পাহাড়ের উপরে 100 তলা 50 তলা 80 তলা তারা নির্মাণ করে সেইখানে মানে তৈরি করে রাখছে বিশাল বড় বড় এক একটা শপিং মল, এরপর হচ্ছে বিনোদন কেন্দ্র। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে সেইখানে শুধু উপভোগ করতে যায়। এখানে দাঁড়ালে দেখা যায় মেঘের উপরে আমি দাঁড়িয়ে আছি, একদিকে মেঘ, একদিকে আমার এখানে সৌন্দর্য উপভোগ করছি, পাহাড়ের সৌন্দর্য, আবার ওইখানে থাকার জন্য হোটেল মোটেলের ব্যবস্থা করে পুরা পাহাড় ব্যবস্থাগুলোকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে এসে আজকে $ট্রিলিয়ন ট্রিলিয়ন সেখান থেকে আয় করছে, মাথা পিছু আয় বেড়ে গেছে। আমার দেশে বান্দরবনকে এইভাবে করা যেত না? আমার দেশের খাগড়াছড়ি রাঙামাটিতে এত ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে সেগুলো কি ইউটিলাইজ করা যেত না? কিন্তু আমার দেশের করাপ্টেড পলিটিক্যাল পার্টিগুলো তারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের কথা চিন্তা না করে নিজের আখের ঘুষানোর জন্য ব্যস্ত থাকে। অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তাদের ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে, নিজের ঠ্যাং একটা বাংলাদেশে থাকে আর একটা থাকে বিদেশে, ডুয়েল নাগরিকত্ব নিয়ে বসে থাকে তারা। আপনারা অবাক হয়ে যাবেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা $240 বিলিয়ন বাংলাদেশ থেকে শুধু পাচার করছে, করাপশনের হিসাব বাদ। 12টা ব্যাংক একটা কোম্পানির হাতে দিয়ে দিছে, পুরো দেউলিয়া করে ফেলছে ব্যাংকগুলো। ব্যাড ডেট নিয়ে আর কোনো ডেট ফেরত দিচ্ছে না, তারা বিদেশে চলে গেছে। এখন ব্যাংক কি হবে না হবে, জনগণের টাকা সরকার দেবে কিভাবে, এগুলো নিয়ে সরকার অডিট। এখন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সরকার তার বাজেট থেকে ব্যাংকে টাকা দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এটা কত রকম আমাদের সাথে প্রতারণা করে এই রাজনীতিরা?
রাজনীতিবিদরা। আপনি ব্যাংকে টাকা জমা দেন, আপনার টাকা, ও হচ্ছে আগে হচ্ছে ডাকাতি করতো মানুষ, ঘরের ভিতরে অস্ত্র ঠেকায় যা আছে নিয়ে চলে যেত। এখন যারা ডাকাতি করে এগুলার জন্য আর অস্ত্র ঠেকানো লাগে না, একটা ব্যাংক বানাইলেই ডাকাতি মোটামুটি বন্দোবস্ত শেষ। একটা ব্যাংক বানাবে, এরপরে ব্যাংক যখন মানুষ ওইখানে এসে টাকা দিয়ে যাবে, টাকা সব নিজে উঠাবে, তার ছেলের নামে, মান নামে, বাপের নামে, আত্মীয় স্বজন, শালা, পাড়া প্রতিবেশী, বউ, সবার নামে লোন উঠায় বুইফুর এক একটা কোম্পানি খুলে এরপরে মানে হাজার হাজার কোটি টাকা তারা উইথড্র করে নিয়ে যাচ্ছে। ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে আছে। এখন টাকাটা জমা দিলেন আপনি, আপনার টাকা আবার সে নিয়ে নিল, এরপরে যখন সে চলে গেছে তখন এখন জনগণের টাকা আবার ব্যাংকের ফেরত দিতে হবে। তখন ব্যাংকগুলো ধার নেয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, অথবা তারা যে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশের বাজেট থেকে টাকা আবার এইখানে বরাদ্দ দেওয়া লাগে। আর বাংলাদেশের টাকা কোথা থেকে আসে? এটা কি আসমান থেকে আসে? আপনার আমার ট্যাক্সের টাকাই তো, আপনার আমার রেমিটেন্সের টাকাই তো। ওইটা দিয়ে বাংলাদেশের বাজেটে টাকা জমা পড়ে, বাংলাদেশের রেভিনিউ আয় হয়, আর ওইখান থেকে আবার ব্যাংকে দিয়ে ঘাটতি পূরণ করে। বুঝেন আপনার কাছ থেকে কয়বার কাটলো? এক তো আপনার টাকা এদিক থেকে নিল, আবার ওদিক থেকে আপনি এইখানে দিলেন, এইখান থেকে আবার নিল। এই হচ্ছে আমার দেশের রাজনীতির দশা। এরা মুখে মুখে অনেক বড় বড় লাগাম ছাড়া কথাবার্তা বলে, কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি, মানে সম্পদের পাহাড় গড়ার ক্ষেত্রে এরা অনবদ্য সিস্টেম আবিষ্কার করতে পারে। আমরা ধিক্কার জানাই এরকম পলিটিক্যাল সিচুয়েশনকে। আমরা নতুন একটা বন্দোবস্তের কথা বলি। একটা সমাজকে গড়ে তোলার জন্য মেধাবীদেরকে জাগ্রত থাকতে হবে, করাপ্টেড ফ্রি হয়ে গড়ে উঠতে হবে। এখানে যারা বসা আছি আমরা 10 বছর পরে তো আমরা সোসাইটির বিভিন্ন স্টেকগুলো ধরবো, কিন্তু দুর্ভাগ্য এই মানুষগুলোর মধ্যেও কাউকে কাউকে ঘুষখোর হিসেবে পাওয়া যাবে, কাউকে কাউকে দুর্নীতিবাজ হিসেবে পাওয়া যাবে। কারো চেহারার দিকে তাকালে আর চেহারার বর্ণ আর আকৃতি বোঝা যাবে না। ঘুষ খেতে খেতে আর পেটের আকৃতির দিকে তাকাইলে মনে হয় যে পটকা বিশাল একটা আকৃতি ধারণ করছে, সব সম্পদের ভিতরে জিম্মি হয়ে থাকে। মাথায় রাখতে হবে, সরকারি চাকরি করে মানুষের সম্পদ যখন আমি লাগাম ছাড়া দুর্নীতি করি, আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান্নামের অতল গহ্বর আল্লাহ রব্বুল আলামিন রেডি করে রাখছেন। মানুষের সম্পদ যারা খেয়ে এরকম বড় বড় মানে আকৃতি ধারণ করে, এই মানুষগুলো মানুষের সম্পদ খায় না, মানুষের রক্ত খায়। এই টাকাগুলো সে উপার্জন করে তার স্ত্রীর জন্য, তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য যে সম্পদ কেনে, এগুলো মানুষের চোখের পানি, এগুলো কোনো সম্পদ নয়। এই পানি একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়। এ কারণে তারা গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে সংসারের মধ্যে অশান্তি বাসা বাঁধে। তাদের টাকা উপার্জিত এই অবৈধ টাকার মাধ্যমে যে সন্তানের জন্ম হয়, তাদের মধ্য থেকে ঐশীর মতো সন্তানের জন্ম হয়, যারা তার বাবাকে কুপিয়ে হত্যা করতে দ্বিধা সংকোচ করে না। মাদকের অর্থ খুঁজে না পাওয়ার কারণে, না দেওয়ার কারণে জবাই করে কোপায়ে কুড়াল দিয়ে কুপিয়ে এই গাজীপুরে সন্তানকে হত্যা করছে আমরা দেখছি। এরপরে হত্যা করার পরে বাপ একেবারে নির্দয় সাক্ষী দিচ্ছে যে আমার সন্তানকে আমি মেরে ফেলছি, এখন আর কি হবে, আমিও বাঁচলাম, ও বাঁচল। এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র হয়ে পড়ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে এই যুব সমাজ। আমাদেরকে এই জায়গা থেকে ফেরত আসতে হবে। মেধাবীরা আগামীর দিনের ভবিষ্যৎ। আজকে যারা এখানে বসে আছো তারাই হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবা। তোমাদেরকে একটা হিজিমনি দিয়ে যখন কালচারাল একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে নিজস্ব গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয়, ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এমন অশ্লীল ভিডিও আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, লেখাপড়ার সময়গুলো আমরা অপব্যয় করে পাবজি না আবে আর কি জিটি আছে এগুলো খেলতে খেলতে জীবনের একটা বড় সময় আমরা ব্যয় করে ফেলছি। অথচ যৌবনের সময়টা পড়াশোনার সময় ছিল, এই সময়টা নিজেকে গড়ার সময় ছিল। যখন আমি এই সময়টা অপব্যয় করে ফেলি, তখন আর আমার পেছনের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। আমরা তোমাদেরকে আজকে সতর্ক করার জন্য এখানে ডেকে অনেক কথাগুলো বললাম। হয়তো এই কথা শোনার পরে অনেকের খারাপ লাগবে। আমি এগুলার ঘোর বিরোধিতা করি যে একজন সন্তানকে ইন্টারমিডিয়েটে এসএসসিতে এ+ পাওয়ার পরেই বাপের সামর্থ্য থাকলেই একটা বাইক কিনে দেওয়া উচিত না, বাপের সামর্থ্য থাকলে অনেক কিছু দেওয়া উচিত না। আমি দেখছি আমার ইউনিভার্সিটিতে একজন বড় মাপের একজন প্রফেসর, সে হচ্ছে আমাদের বেশ বড় জায়গায় মানে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের মূল দায়িত্বে ছিল। সেই ব্যক্তির 2 সন্তান আমার ইউনিভার্সিটির স্কুলেই পড়তো। স্কুলে পড়াকালীন সময়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। প্রতিযোগিতায় তার বাবা প্রধান অতিথি, কিন্তু সন্তানের পরিচয় দিলে খুব রুষ্ট হতো সে, যে আপনার সন্তান ফার্স্ট হয়েছে, বলছি খবরদার, এখানে সাধারণ ছাত্রদের মতো সে এখানে আসবে। গাড়িতে আসে, মানে ওয়াইফ হাজব্যান্ড দুইজনই ভালো মানের, একজন আর্কিটেকচার এবং ইউনিভার্সিটির প্রফেসর, দুইজনই হচ্ছে 2টা ফ্যাকাল্টির ডিন। তো তারা হচ্ছে সন্তানকে গাড়িতে করে নিয়ে আসবে না, বলবে তোমার জন্য হচ্ছে স্কুলের যে ভ্যান আছে এই ভ্যানে করে যাবা, তুমি তো টাকা ইনকাম করো না, তোমার বাপ টাকা ইনকাম করে, সুতরাং তুমি যখন এরকম ইনকাম করবা তুমি খরচ করবো, তোমার জন্য যা প্রয়োজন অতটুকুই দেবো। পৃথিবীতে চলতে গেলে এই অ্যাডাপ্টেশন কোয়ালিটি যদি তুমি ডেভেলপ করতে না পারো, স্ট্রাগলে তুমি টিকবা না। এ কারণে ওই যে একটা গানের মধ্যে আপনারা শুনছেন, একজনে করে ধন, এক পুরুষে করে ধন, আর এক পুরুষ খায়, আর এক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই আমার 3 পুরুষ।
বাপের যার সম্পদ বেশি থাকে তার সন্তান লালন পালন হইতে খুব কষ্ট হয়। জীবনে স্ট্রাগল তারা তো দেখে নাই। পৃথিবীতে দেখবা যেখানে স্ট্রাগল করে মানুষগুলো গিয়েছে তারাই পৃথিবীতে সাস্টেইন করছে, তারপরের প্রজন্ম আর ঠিকঠাক মতো সাস্টেইন করতে পারে না, এক প্রজন্ম পরে আবার গ্যাপ হয়ে যাচ্ছে। আমরা আশা করি সেই গ্যাপটা আমরা করব না, আমরা নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে স্বনির্ভরশীল করে গড়ে তুলব, এই দেশটাকে আমরা ভালোবাসবো। আজকে যেভাবে তোমাদেরকে এখানে কংগ্রাচুলেশন জানানো হয়েছে, জীবনের প্রতিটি স্তরে তোমরা যেন সেই সফলতা অর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তোমাদেরকে সেই সফলতা দান করো, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।